আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? সবাই সবকিছু শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করে জানান তো। সবাই সবকিছু শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করে। আচ্ছা, আইরিন সুলতানা বলছেন যে একটা কেমন যেন সাউন্ড। আচ্ছা, এখন ঠিক আছে কিনা বলেন তো, এখন ঠিক আছে কিনা? মানে আমার মানে রাজশাহী অঞ্চলের লাইনের সমস্যা, লিঙ্ক 3-র। হ্যাঁ, তো এই বারে বারে ইন্টারনেট আসছে যাচ্ছে, এই হলো প্রবলেম। আচ্ছা, আমি এখন মোবাইল ডেটা দিয়ে চালাচ্ছি। হ্যাঁ, মোবাইল ডেটা দিয়ে চালাচ্ছি, দেখি কত দূর যায়। সবকিছু ঠিক আছে কি? সাউন্ড মানে সবকিছু ওকে আছে? আচ্ছা, ক্লিয়ার বলছেন। আচ্ছা, সবাই ক্লিয়ার বলছেন, তার মানে ঠিক আছে। আমরা গতদিন 33 নাম্বার অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা 34 নাম্বার থেকে শুরু করব। দেখেন কি বলছে। 3 বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল 18 বছর। আচ্ছা, 3 বছর আগে, তার মানে প্রথমেই কিন্তু অতীতের ইনফরমেশন দেওয়া। 3 বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল 18। ওকে, ফাইন। বর্তমানে আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়ে যায়। আচ্ছা, আলমের বয়স কত? তার মানে এখানে লোক হচ্ছে মোট 3 জন। সবাই একটু তাকাবেন, যেহেতু এখানে অতীত বর্তমানের হিসাব দেওয়া আছে, তাহলে আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে সলভ করব। এটা হলো বর্তমান, আর এটা কি? এই যে 3 বছর আগে, তার মানে এটা হচ্ছে 3 বছর আগে। প্রথমে 3 বছর আগের ইনফরমেশন দেওয়া। 3 বছর আগে রহিম ও করিমের বয়সের গড় 18, তার মানে এটা হলো বর্তমান। এখান থেকে 3 বছর আগে, মানে এখানে রহিম প্লাস করিম কেমন হবে? এদের গড় হচ্ছে 18, আর রহিম করিম কয়জন? 2 জন, তাই 2 দিয়ে গুণ, তার মানে এদের সমষ্টি হচ্ছে 36 বছর। এইটুকু আমরা বুঝছি কিনা বলেন? রহিম এবং করিমের বয়সের সমষ্টি হচ্ছে 36 বছর। আচ্ছা, এখন আমাকে বলেন এই 3 বছর আগের এখান থেকে যদি বর্তমানে মানে এখানে আসতে চাই, তাহলে কি করতে হবে? এখানে আসতে চাই, তখন আমাকে এই প্রত্যেকে রহিমের সাথেও 3 যোগ হবে, আবার করিমের সাথেও 3 যোগ হবে, তার মানে এই সমষ্টির সাথে মোট 6 যোগ হবে। আমার কথা কি বুঝছেন? আমরা যখন এখান থেকে এখানে যাব, 3 বছর আগের অবস্থান থেকে যখন বর্তমানে এখানে ফিরে যাব, তখন এদের বয়সের সাথে 3 যোগ হবে, রহিমের সাথেও 3 যোগ হবে, করিমের সাথেও 3 যোগ হবে, তার মানে এই যোগফলের সাথে 3 3 6 যোগ হবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে কারণ এই 36-এর মধ্যে রহিমেরও বয়স আছে, করিমেরও বয়স আছে, তার মানে আমার যখন এখান থেকে যখন এখানে যাব, তখন এই 3 বছর রহিমের সাথেও যোগ হবে, করিমের সাথেও যোগ হবে, তার মানে 36-এর সাথে মোট 3 3 6 যোগ হবে। তার মানে এই বর্তমানে রহিম প্লাস করিম কেমন হবে? এই 36 প্লাস 3 গুণ 2, 3 গুণ 2। কেন? এই যে প্রত্যেকে 3 বছর আগায় গেছি, তাহলে 3, এরকম কয়জন? 2 জন, তাই 2 দিয়ে গুণ, তাহলে 36 আর 3 দুগুণী 6, 36 আর 6 কত? 42 বছর। তার মানে বর্তমানে রহিম এবং করিম মিলে 42 বছর। কিন্তু এই বর্তমানে এই 2 জনের সাথে মানে রহিম করিমের সাথে আলম নামে একজন যোগ দিছে। এই আলম যোগ দেওয়াতে এদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়ে গেছে। তার মানে রহিম প্লাস করিম প্লাস আলম এরা মিলে কয়জন? 3 জন, আর এদের বয়সের গড় কত? 22। এটা কিন্তু বর্তমানে, এই ঘটনাটা কোথাকার? বর্তমানে, তাই আমরা জিনিসটাকে এখানে লিখতেছি। এটা হচ্ছে 22 গুণ 3, তাহলে গড় হচ্ছে 22 আর লোক হচ্ছে 3 জন, তাই 3 দিয়ে গুণ, 66 বছর। তার মানে এই 66 বছর হচ্ছে রহিম, করিম এবং আলমের বর্তমান বয়সের সমষ্টি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন অঙ্কে নির্ণয় করতে বলছে আলমের বয়স কত। এখন আলমের বয়স কত, এটা কিন্তু অতীত না বর্তমান না ভবিষ্যৎ কিছুই যখন উল্লেখ নাই, তখন বুঝে নিতে হবে আলমের বর্তমান বয়স চাইছে। তাহলে রহিম এবং করিম মিলে বর্তমানে 42 বছর, আর রহিম, করিম এবং আলম মিলে বর্তমানে 66 বছর। তাহলে এই 66 বছরের মধ্য থেকে যদি রহিম করিমের বয়সটা যদি আমরা 42 বছর বাদ দিয়ে দেই, তাহলে আলমের বয়স চলে আসবে। তাহলে অতএব আলম ইজ ইকুয়াল টু 66 মাইনাস 42 ইজ ইকুয়াল টু 24 বছর। আলমের বয়স হচ্ছে 24 বছর। আলমের বয়সটা কত? 24 বছর। ক্লিয়ার? বিষয়টা খুবই সিম্পল টাইপের প্রশ্ন। এখন যদি আপনাদেরকে বলতো আলমের 7 বছর পরে আলমের বয়স কত, সাপোজ এই অঙ্কেই আলমের বর্তমান বয়স কত বা আলমের বয়স কত, এটা না বলে যদি সব অঙ্ক এই পর্যন্ত সব ঠিক আছে, লাস্টে এসে যদি বলে আলমের বয়স 7 বছর পরে কত হবে, তাহলে আমরা ঠিকই বর্তমান বয়সটাই বের করতাম। বর্তমান বয়স বের করে তার সাথে 7 যোগ করতাম, তাহলে 24 আর 7 কত? 31 বছর। ক্লিয়ার হচ্ছে কি বিষয়টা? জি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 35 দেখেন তো কি বলছে। 35 এ বলছে 5 years ago the average of P and Q was 15 years.
আচ্ছা 5 years ago the average age of P and Q was 15 years, তার মানে হচ্ছে 5 বছর আগে, এই যে 5 বছর আগে the average of P and Q, P এবং Q এর বয়সের গড় was 15 years, তার মানে 5 বছর আগে P এবং Q এর বয়সের গড় ছিল 15 বছর। ওকে ফাইন। এভারেজ এজ অফ P, Q and R টুডে ইজ 20 years, তার মানে টুডে মানে আজকে বা বর্তমানে, আজকে মানেই বর্তমানে, ঠিক আছে। আচ্ছা বলছে P, Q এবং R এর বর্তমান গড় বয়স টুডে মানে আজকে, আজকে মানে বর্তমান, ঠিক আছে। বর্তমান গড় বয়স হচ্ছে 20 বছর। হাউ ওল্ড উইল আর বি আফটার 10 years, তাহলে 10 বছর পরে আর এর বয়স কত হবে? ওকে ফাইন, সমস্যা নাই, 10 বছর পরে যখনই চাক, যেহেতু অতীতের ইনফরমেশন, ভবিষ্যতের ইনফরমেশন, বর্তমানের ইনফরমেশন দেওয়া আছে, আমরা সংখ্যা রেখার সাহায্যে সলভ করব। আচ্ছা এটা হলো বর্তমান। প্রথমেই যেহেতু 5 years ago মানে অতীতের কথা বলছে, আমরা অতীত থেকে শুরু করব। তাহলে অতীত কত বছর আগের অতীত? 5 years। এই 5 years ago বর্তমান থেকে 5 বছর আগে, মানে এখানে কার কি ছিল? এভারেজ অফ P and Q was 15 years, তার মানে P এবং Q এর বয়সের গড় ছিল 15, তার মানে P প্লাস Q তাহলে কত হবে? P এবং Q এর বয়সের গড় যদি 15 হয়, তাহলে এই গড়কে কয়জনেরা? P আর Q 2 জন, তাহলে 2 দিয়ে গুণ করলে বয়সের সমষ্টি 30 বছর। এইবার আমরা এখান থেকে কোথায় চলে যাব? বর্তমানে চলে যাব। কেন বর্তমানে যাচ্ছি? কারণ পরবর্তীতে P, Q এবং R এর যে গড়টা দেওয়া আছে সেটা বর্তমানের গড়, তাই আমরা এখান থেকে বর্তমানে যাব। কথা কি বুঝছেন? ইয়েস। তাহলে এখন এখান থেকে যদি বর্তমানে যাই, তাহলে এটা কিন্তু 5 বছর আগের ঘটনা, তাহলে এখান থেকে বর্তমানে মানে এখানে যখন যাব, এই P এর বয়সে 5 বছর বাড়বে, Q এর বয়সে 5 বছর বাড়বে, তার মানে P এর বয়সের সাথেও 5 যোগ হবে, Q এর সাথেও 5 যোগ হবে, তাইলে P আর Q এর যে সমষ্টি এই 30, এর সাথে কত যোগ হবে? P এর 5, Q এর 5, মানে মোট 10 যোগ হবে। তার মানে এই বর্তমানে P প্লাস Q কেমন হবে? P প্লাস Q আগের 30 প্লাস 5 বছর আগে আসছে, আর এরকম কয়জন? 2 জন, তাহলে 30 আর 5 দুগুণী 10, তাহলে 30 আর 10 কত? 40 বছর। তার মানে P প্লাস Q হলো 40 বছর বর্তমানে। এইবার বলছে এভারেজ এজ অফ P, Q and R টুডে ইজ 20 years, টুডে মানে আজকে, মানে বর্তমানে P প্লাস Q প্লাস R, এই P, Q এবং R এর বয়সের গড় হচ্ছে 20 বছর। এরা কয়জন? তাহলে গড় 20, একে 3 দিয়ে গুণ করলে এই 3 জনের সমষ্টি পাবো, 3 20 কত? 60 বছর। তাহলে P, Q এবং R এর বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এবার আমাকে বলেন এই 60 বছরের মধ্যে P, Q আর 3 জনই আছে, তাইলে এখান থেকে যদি P প্লাস Q মানে P এবং Q এর বয়সের সমষ্টি 40 বছর এই 60 বছর থেকে বিয়োগ করে দেই, তাহলে R এর বয়স বের হয়ে যাবে। এই R এর বয়সটা কখনকার? বর্তমানের। তার মানে R ইজ ইকুয়াল টু, তাহলে কিভাবে হবে? 60 মাইনাস হচ্ছে 40, তার মানে 20 বছর। R এর বয়স 20 বছর, এটা হচ্ছে বর্তমানে। তো এই প্রশ্নে কিন্তু আমাদেরকে বর্তমান বয়স চাইনি, বলছে হাউ ওল্ড উইল আর বি আফটার 10 years, তার মানে 10 বছর পরে আর এর বয়স কত হবে? তাহলে আর এর বর্তমান বয়স আমরা পেয়ে গেছি 20, তাহলে 20 এখান থেকে এখন 10 বছর পরে 10 years, তাহলে 10 বছর পরে কি হবে? এর সাথে আর এর বয়স 20 বছর যোগ হবে, তার মানে আর ইজ ইকুয়াল টু 20, আর এই 20 এর সাথে 10 যোগ হলে 20 এর সাথে 10 যোগ হলে 20 আর 10 কত? 30 বছর, তার মানে আর এর বয়স হবে 30 বছর। হয়েছে? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? 5 years ago the average age of A, B, C and D was 45 years, with E joining them now the average of all 5 is 49 years, how old is E? মানে 5 বছর আগে, এই যে 5 years ago মানে 5 বছর আগে, the average age of A, B and C and D, A, B, C ও D এর বয়সের গড় ছিল 45 বছর। with E joining them now, না মানে বর্তমানে, বর্তমানে ওই 4 জনের সাথে E নামের একজন যুক্ত হয়, the average of all 5 মানে এই সব 5 জনের, পুরো 5 জনের, ওই যে A, B, C, D আর পরে এসে E জয়েন করলো এদের সাথে, তাহলে মোট কত? 5 জন। the average age of all 5 মানে এই সব 5 জনের, পুরো 5 জনের বয়সের গড় হয়ে গেল 49 বছর। নাও বর্তমানে। how old is E, তার মানে E এর বয়স কত? ওকে ফাইন, তাহলে 5 বছর আগে থেকে শুরু করছে, প্রথমেই 5 বছর আগের ইনফরমেশন, তাহলে আমরাও শুরু করবো 5 বছর আগে থেকে। তাহলে এটা বর্তমান, এখান থেকে আগে 5 বছর আগে। আচ্ছা 5 বছর আগে এখানে কয়জন ছিল?
তিনজন ছিল, এ প্লাস বি প্লাস সি। দেখেন এই যে এ প্লাস বি প্লাস এ বি সি এর বয়সের গড়, তাইলে এ বি সি এর বয়সের গড় কত? বয়সের গড় হচ্ছে চারজন এ বি সি ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই যে 5 বছর আগে এভারেজ অফ এ বি সি এন্ড ডি, এই 4 জনের বয়সের গড় ছিল 45, আর লোক কয়জন? 4 জন, তাই 4 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য হাতে 2, 4 4 16 আর 2 18, 180 বছর হচ্ছে 5 বছর আগে এই এ বি সি ডি এর বয়সের সমষ্টি ছিল। কথা বুঝছেন? এবার এখান থেকে আমরা বর্তমানে চলে যাব। কেন বর্তমানে চলে যাব? কারণ পরবর্তী যে গড়টা দেওয়া আছে 49, এটা হলো বর্তমানের গড়, তাই আমরা এখান থেকে বর্তমানে চলে যাব। এবার তাকান, তাহলে এখান থেকে যখন বর্তমানে যাব, তার মানে 5 বছর সামনে আগায় যাব, তখন এদের প্রত্যেকের বয়স 5 বছর করে বেড়ে গেছে। তাহলে প্রত্যেকের বয়স যদি 5 বছর করে বাড়ে, তাহলে প্রত্যেকের বয়সের সাথে 5 বছর করে যোগ হবে। তাহলে এই সমষ্টির সাথে কত যোগ হবে? এর 5 এর 5 এর 5 এর 5, মানে 4 5 20 বছর যোগ হবে। তার মানে এই 180-র সাথে 20 বছর যোগ হয়ে আমাকে সামনে দিতে হবে। তার মানে বর্তমানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা কেমন হবে? 180 প্লাস প্রত্যেকের 5 বছর করে বাড়ছে এরকম 4 জন, তাহলে 180 প্লাস 20, তার মানে কত বছর? 200 বছর। আচ্ছা, এই 200 বছর হচ্ছে এ বি সি ডি এর বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি। এখন এই এ বি সি ডি এই 4 জনের সাথে ই যখন জয়েন করছে, তখন হয়ে গেছে এদের গড় আর কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এই 5 জন যখন যুক্ত হয়েছে তখন বয়সের গড় হয়ে গেছে 49। তাহলে এদের সমষ্টি কত হবে? গড় হচ্ছে 49 5 জনের, তাকে 5 দিয়ে গুণ করতে হবে এবার। তাহলে 5 9 45 এর 5 হাতে হচ্ছে 4, 4 5 20 আর 4 24, 245 বছর। তার মানে এ বি সি ডি ও ই এর বর্তমান বয়সের সমষ্টি 245, আর এ বি সি ডি এই 4 জনের বয়সের সমষ্টি হচ্ছে 200। তাহলে এই 5 জনের বয়সের সমষ্টি 245 থেকে এই 4 জনের বয়সের সমষ্টি 200 যদি বাদ দেই, তাহলে এখানে যে এক্সট্রা লোকটা যুক্ত হয়েছিল ই, তার বয়স বের হয়ে যাবে। তাহলে অতএব ই এর বর্তমান বয়স কেমন হবে? তাহলে অতএব ই এর বর্তমান বয়স হচ্ছে 245 থেকে কত বাদ? 200 বাদ দিলে 45 ইয়ার্স। 45 ইয়ার্স, ক্লিয়ার বিষয়টা? 45 ইয়ার্স, জি। এখন এমন একটা অবস্থা যে অন্যের নেট সমস্যা হলে আমার দোষ দিবে রে। না, এখানে ঠিকই আছে মনে হচ্ছে, হয়েছে না? এটা এই টাইপের এভারেজের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন বিগত সালের প্রশ্ন খুললে এই টাইপের প্রশ্ন প্রচুর আসছে। হয়েছে? কি কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম? কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম না, আমি তো ঠিকই দেখছি, আগে পিছে দেখছি না, এই যে আমার এখানেও চলছে। আচ্ছা, 36 এর পর আমরা 37 নাম্বার প্রশ্নে চলে আসছি। সবাই একটু তাকান প্লিজ। 37 কি বলছে? 3 বছর পূর্বে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর। 5 সদস্য বিশিষ্ট একটা পরিবার, তার মানে পরিবারের লোক ছিল 5 জন। এই যে 3 বছর পূর্বে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর। ওই পরিবারে নতুন একটি শিশু জন্মগ্রহণ করার পরও সবার বর্তমান গড় বয়স একই আছে। ওই পরিবারে এই 5 বছরের মধ্যে কোনো এক সময় কি হয়েছে? একটা শিশু জন্মগ্রহণ করছে। এতেও কি হয়েছে? এতেও তাদের বর্তমান গড় বয়স একই আছে। মানে কি জানেন? 3 বছর পূর্বে গড় যা ছিল বর্তমানেও তাই আছে। আর এর মধ্যে ঘটনা কি ঘটছে? নতুন একজন সদস্য পরিবারে জন্মগ্রহণ করছে। বলছে বর্তমানে শিশুটির বয়স কত? আচ্ছা, আগে বোঝেন এখানে কি বলছে। 3 বছর পূর্বে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর। তাহলে বলেন এটা কত বছর আগের ঘটনা? এদিকে তাকাবেন প্লিজ। এটা 3 বছর আগে, তার মানে বর্তমান থেকে 3 বছর আগে। এই যে 3 বছর আগে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবার, তাহলে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স হলো 17। তাহলে গড় হলো 17 আর লোক হলো 5 জন। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 17 কত? 85 বছর। এইটুক বুঝছেন কিনা বলেন তো? এই 85 বছর কি? এই 85 বছর হলো
5 জনের বয়সের সমষ্টি, এদিকে তাকান, 5 জনের বয়সের সমষ্টি কত বছর আগে? 3 বছর আগে। এখান থেকে আমরা বর্তমানে চলে যাব। কেন বর্তমানে চলে যাব? কারণ বলছে বর্তমানে শিশুটির বয়স কত, মানে আমাদের বর্তমানের ইনফরমেশন চাইছে, তাই আমরা এখান থেকে বর্তমানে যাব। বলেন এখান থেকে যদি বর্তমানে যাই তাহলে নিশ্চয়ই এখানে যে 5 সদস্যের পরিবার ছিল প্রত্যেক সদস্যের বয়স 3 বছর বেড়ে যাবে, কারণ 3 বছর সামনে যাচ্ছি। তাহলে এরকম কয়জন আছে? 5 জন। তাহলে এই সমষ্টির সাথে কত যোগ হবে? প্রত্যেকের বয়স 3 বছর করে বাড়বে, তাহলে 5 জনের বয়স বাড়বে, মোট 3 5 15, তার মানে এই সমষ্টির সাথে 15 যোগ হবে। অর্থাৎ এখান থেকে যখন এখানে যাব তখন ওই 5 জনের সমষ্টি কত হবে? ওই 85 সাথে যোগ হবে কত বলেন তো? প্রত্যেকের 3 বছর করে বাড়ছে, এরকম 5 জন। তাহলে 85 প্লাস 3 5 15, তার মানে 100 বছর। এদিকে তাকান, তার মানে হচ্ছে 3 বছর আগে ওই যে ওই শিশু বাদে, কিন্তু যে শিশুটা নতুন জন্মগ্রহণ করছে ওই শিশুটা বাদে, কিন্তু ওই শিশুটা বাদে এদের বয়সের সমষ্টি ছিল 85, আর বর্তমানে ওই শিশু না, কিন্তু ওই 5 জন, যে 5 জন ওই প্রথমে 5 জনের কথা বলা আছে, ওই 5 জনের বর্তমান বয়স হলো 100 বছর। এখন ওই পরিবারে নিশ্চয় এই যে এখান থেকে যে 3 বছর সামনে গেছি, এই 3 বছরের মধ্যে, সরি 5 বছর না 3 বছর, এই যে 3 বছর অতীত থেকে যখন 3 বছর সামনে গেছি, এই 3 বছরের মধ্যে এই পরিবারে কোনো না কোনো এক সময় একটা শিশু জন্মগ্রহণ করছে। কখন জন্মগ্রহণ করছে আমরা কিন্তু এটা জানি না। এখান থেকে এই 3 বছরের মধ্যে একটা শিশু জন্মগ্রহণ করছে, কখন জন্মগ্রহণ করছে আমরা জানি না। এই শিশু জন্মগ্রহণ করছে, তাহলে লোক সংখ্যা কিন্তু আগের 5 জন, আর শিশু নিয়ে এখন কিন্তু লোক সংখ্যা 6 জন, তাই না? লোক সংখ্যা 6 জন হয়ে গেছে। এখন বলছে শিশু জন্মগ্রহণ করায়, নতুন শিশু জন্মগ্রহণ করায় বর্তমানে তাদের বয়সের গড় একই আছে। একই আছে মানে কি? ওই 3 বছর আগে যে 17 ছিল না, বর্তমানেও ওই শিশু আসার ফলে ওই আগের 5 জন আর শিশু সহ মোট 6 জনের গড় 17ই আছে। তাহলে বর্তমানে 6 জনের বয়স, 6 জনের সমষ্টি কত হবে? তাহলে 6 জনের, শোনেন, বর্তমানে শিশু সহ আগের 5 জনের গড়, এখন শিশু জন্মগ্রহণ করছে, শিশুর বয়স কম না, তাহলে আগের 5 জনের সাথে ওই শিশু যুক্ত হয়, এদের গড় আর বাড়ে নাই, শিশুর বয়স যেহেতু কম। তাহলে এই 6 জনের গড় কিন্তু ওই আগের 17ই আছে, শিশু সহ ওই 5 জন, গড় 17। আর এরা লোক কয়জন? 6 জন। তাই এবার 6 দিয়ে গুণ, 6 17 কত? 102। তার মানে হলো বর্তমানে শিশু সহ ওই 5 জন, মানে মোট 6 জনের বয়সের সমষ্টি 102 বছর, 102 বছর। আর শিশু বাদে ওই 5 জনের সমষ্টি হলো বর্তমানে 100 বছর। তাহলে এই 6 জনের মধ্যে এক্সট্রা হলো ওই শিশুটা। তার মানে এই 102 বছর থেকে যদি ওই যে 5 জনের 100 বছর বাদ দেন, তাহলে কিন্তু ওই শিশুর বয়স 2 বছর বেরোবে। তার মানে অতএব শিশুর বয়স 102 মাইনাস 100 ইজ ইকুয়াল টু কত? 2 বছর। ঠিক আছে, শিশুর বয়সটা হচ্ছে 2 বছর। হয়েছে? এটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। খুবই সিম্পল, আগের কোশ্চেনটা কিন্তু খুবই দারুণ। অনেকে বলে যে ভাই গড় বয়স বাড়লো না কেন? শিশু গড় বয়স কেমনে বাড়বে? এখান থেকে এখানে গেছি, ঠিক আছে, এই 5 জনের গড় বয়স তো বাড়ছে, কিন্তু এদের সাথে যখন একটা শিশু চলে আসছে, তখন শিশুর বয়স কম না, তখন ওদের গড় বয়সটা কমায় দিছে। মানে এখানেও 17 ছিল, 3 বছর সামনে যাও 17 আছে, ওই যে নতুন একটা শিশু আসছে, গড় বয়স কমে গেছে। নেক্সট 38 নাম্বার কি বলছে? একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান। আচ্ছা, একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে তিনি 4টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত? এই অঙ্কটা বুঝতে হলে আপনাকে একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে একজন বোলারের গড় কিভাবে হিসাব করা হয়। একজন বোলারের গড় হিসাব করা হয় যে সে প্রতি উইকেটে কত রান দিতে হয়েছে, মানে প্রত্যেকটা উইকেট নিতে তার কত রান দিতে হয়েছে, সেটা হচ্ছে একজন বোলারের গড়। সবাই একটু তাকাবেন প্লিজ। একজন বোলারের গড় কি? একজন বোলারের গড় দেখবেন যে সাকিব আল হাসান
তার গড় ধরেন সাকিব আল হাসানের গড় হচ্ছে মনে করেন যে 28.83, তার মানে বুঝবেন যে সাকিব আল হাসান যত উইকেট পাইছে তার ক্যারিয়ারে সেই প্রত্যেকটা উইকেট পেতে তার 20.83 রান খরচ করছে। মানে বোলারের গড় মানে হচ্ছে, নেট আসলে সমস্যা করতেছে তাই বলছেন, কি করব বলেন। আমি এখন নেটওয়ার্ক রাজশাহী অঞ্চলে বলে সমস্যা আজকে। আচ্ছা, বোলারের গড় হলো একজন বোলার তার ক্যারিয়ারে যত উইকেট পাইছে সেই প্রতিটা উইকেট পেতে তার এভারেজে কত রান খরচ হয়েছে। আচ্ছা, প্রতি উইকেট পেতে তার যত রান খরচ হয়েছে সেইটাই হচ্ছে একজন বোলারের গড়। প্রত্যেকটা উইকেট পেতে তার কত রান খরচ হয়েছে, কথা কি বুঝছেন? তাহলে একজন যেমন সাকিব আল হাসানের গড় ধরেন কারো গড় হচ্ছে 25, কোন একটা বোলারের গড় 25, তাহলে কি বুঝবেন যে তার প্রতিটা উইকেট, সে ক্যারিয়ারে যত উইকেট পাইছে সেই উইকেট পেতে তার প্রত্যেক উইকেটের পিছনে 25 রান খরচ হয়েছে। এখন আমাকে বলেন একজন বোলারের গড় কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? অবশ্যই কম হওয়া ভালো। কেন? কেউ যদি মনে করেন যে কারো গড় 60, এর মানে কি কারো গড় 60 মানে কি জানেন, প্রতি উইকেট পাওয়ার জন্য তার 60 রান দিতে হয়েছে, সে একটা খারাপ বোলার, সে একটা খারাপ বোলার, কথা কি বুঝছেন? আচ্ছা, তার মানে একজন বোলারের গড় তাহলে কিভাবে হিসাব করে? একজন বোলারের গড় হিসাব করে সে ক্যারিয়ারে মোট যত রান দিছে, এদিকে তাকান, ক্যারিয়ারে মোট যত রান দিছে, বল করে মোট যত রান দিছে সেই মোট রানকে মোট উইকেট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। মোট রানকে মোট উইকেট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি উইকেটের জন্য তার কত রান দিছে সেইটাই হলো একজন বোলারের গড়। এইটা বুঝতে হবে, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। তার মানে বোলারের গড় বের করতে হয় কিভাবে জানেন? বোলারের গড় বের করতে হয় টোটাল রানকে টোটাল উইকেট সংখ্যা দিয়ে ভাগ করলে বোলারের গড় বের হয়, ঠিক আছে? একজন বোলার ক্যারিয়ারে যত রান দিছে সেই সব রানকে তার ক্যারিয়ারে যত উইকেট পাইছে সমস্ত উইকেট দিয়ে ভাগ করলে ওই বোলারের গড় বের হয়। মানে প্রতি উইকেটের জন্য তার কত রান খরচ হয়েছে, বুঝতে পারছেন কি? প্রতিটা উইকেট নিতে তার কত রান দিছে সেটা হলো বোলারের গড়। জি, যত কম রান দিয়ে গড় যত কম, একজন বোলারের গড় যত কম, বুঝবেন সে ভালো বোলার, কারণ সে প্রতি উইকেট পেতে কম রান খরচ করছে, বুঝছেন? আচ্ছা, এবার দেখেন এই কনসেপ্টটুকু লাগবে। একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12 উইকেট পায়, গড়ে 14 রান দিয়ে 12 উইকেট পায়, ওকে ফাইন। পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে 4 উইকেট পায়। এখন তার উইকেট প্রতি গড় রান কত? এই যে এই জায়গাটা বোঝেন, না হলে কিন্তু এসব অঙ্ক মনে থাকবে না। এখন তার উইকেট প্রতি গড় রান মানে কি জানেন? মানে এখন সে প্রতিটা উইকেট পেতে কত রান দিছে গড়ে। এবার তাকান, তাহলে প্রথমে গড়ে 14 রান দিয়ে 12 উইকেট পায়, তাহলে গড়ে 14 রান দিয়ে 12 উইকেট মানে প্রতি উইকেটের জন্য গড়ে 14 রান দিয়ে 12 উইকেট মানে প্রতি উইকেটের জন্য 14 রান দিছে, বুঝছেন? গড়ে 14 রান মানে কি গড় 14, আর বোলারের গড় মানে প্রতি উইকেটের জন্য যত রান, বুঝছেন? তাহলে গড়ে 14 রান দিয়ে কয় উইকেট? 12 উইকেট, মানে প্রতিটা উইকেটের জন্য দিছে 14 রান আর পাইছে মোট 12 উইকেট। তাহলে মোট কত রান দিছে খেয়াল করেন প্লিজ। তাহলে মোট রান দেয় গড় হলো 14 আর উইকেট পাইছে কয়টা? 12টা, তার মানে মোট রান দিছে, আরে ভাই গড়ে 14 রান দিয়ে 12 উইকেট মানে প্রতি উইকেটের জন্য তার রান দিছে 14, সে রান দিছে 14, তাহলে তার মানে তার গড় হলো 14।
আর উইকেট পাইছে কটা 12টা, তাহলে এক উইকেটে যদি 14 রান দেয় তাহলে 12 উইকেট পেতে মোট কত রান দিছে? 4 12 48 এর 8 হাতে হচ্ছে 4, 12 কে 12 4 16, 168 রান। তার মানে এই যে সে 12টা উইকেট পাইছে, এই 12টা উইকেট পেতে তার 168 রান দেওয়া লাগছে। এবার পরবর্তীতে কি করছে, পরবর্তী খেলায় মানে ওই খেলার পরে এই পরবর্তী খেলায় পরবর্তী যে ম্যাচ ছিল সেই ম্যাচে গড়ে 6 রান দিয়ে 4 উইকেট পাইছে। তার মানে প্রতি উইকেট পেতে এবার 6 রান খরচ করছে, মানে সে ভালো বল করছে। তাহলে পরবর্তী খেলায় মোট রান দেয় কত? গড়ে 6 রান দিয়ে 4 উইকেট, মানে প্রতি উইকেটের জন্য 6 রান, গড় হলো 6, আর উইকেট নিচে গড়ে 4টা, তার মানে 4 6 কত? 24 রান। তার মানে তাহলে এখন বলেন সে মোট কত রান দিছে? সে আগের খেলাগুলোতে মোট রান দিছে 168, আর পরের ম্যাচে মোট রান দিছে হলো 24। তাহলে সে সবগুলো খেলায় মোট রান দিছে কত? সবগুলো খেলায় মোট রান দেয় ইজ ইকুয়াল টু 168 প্লাস হলো 192 রান। তার মানে মোট রান দিছে সে 192। এখন মোট রান দিছে 192, এখন বলছে এই যে খেলাটা যে সে মানে সম্পূর্ণ, তার মানে এখন তার উইকেট প্রতি গড় রান কেমনে বের করে? মোট রানকে মোট উইকেট সংখ্যা দিয়ে ভাগ করলে উইকেট প্রতি গড় রান বের হয়। এখন তার মোট রান হলো 192, আর মোট উইকেট পাইছে আগের 12টা, পরের হলো 4টা, তার মানে মোট উইকেট হলো 12 প্লাস 4 16টা। তার মানে 192 রান দিছে মোট, মানে 16 উইকেট পেতে। তাহলে গড় হবে কত? 16 1 16, হাতে 3, 3 এর পরে 2 32, 16 2 32, তার মানে 12। ডিটেলস ব্যাপারটা বুঝলেন? ডিটেলস ব্যাপারটা না, ক্লিয়ার হয়েছে কি? বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ক্লিয়ার হলো সবার? আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা মানে একটু দ্রুত সময়ের মধ্যে কেমনে করব দেখেন। যখন বলছে উইকেট প্রতি তার গড় রান, এদিকে তাকান, উইকেট প্রতি গড় রান কেমনে বের করে? উপরে যাবে হচ্ছে মোট রান, মানে মোট কত রান দিছে। তাহলে প্রথমে কত রান দিছে? প্রথমে গড়ে 14 রানে 12 উইকেট পাইছে, তার মানে প্রতি উইকেটের জন্য দিছে 14 রান, তার মানে তার গড় হলো 14। তাহলে প্রতি উইকেটের জন্য 14 রান, এরকম উইকেট পাইছে 12টা, তাহলে টোটাল রান দিছে হচ্ছে 12 × 14। এটা হলো প্রথম অংশের জন্য মোট রান দিছে এত। দ্বিতীয় অংশে কি করছে? পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে 4 উইকেট পাইছে, তাহলে গড়ে দিছে 6 রান, আর উইকেট পাইছে কয়টা? 4টা, তাহলে 6 কে 4 দিয়ে গুণ, এই দুটা যোগ করলে এটা হলো মোট রান। বোলারের গড় মানে হচ্ছে মোট রান ডিভাইডেড বাই মোট উইকেট। তাহলে মোট উইকেট কত? আগের 12টা আর পরের হচ্ছে 4টা, তাহলে এটা গুণ করলে হচ্ছে 100 কত 68 প্লাস 4 6 24 ইজ ইকুয়াল টু কত আসছে? 196 ডিভাইডেড বাই 16, 16 1 16 থাকলো 3, 192 ডিভাইডেড বাই 16, তার মানে উত্তর হচ্ছে 12। তার মানে ওই বোলারের গড় হচ্ছে 12। তার মানে আপনি যখন বুঝবেন ভালোভাবে, তখন পরীক্ষা হলে জাস্ট এইটুক করবেন, এর বাইরে কিছু করবেন না। হয়েছে? আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্নে 39 নাম্বার। আপনারা করেন তো, এটা আপনারা করেন তো। ক্রিকেট খেলা না বুঝলে কিন্তু বিপদ। একজন বোলারের গড় কি? মোট রান, সে মোট যত রান দিছে সেই মোট রানকে সে ওই মোট রান দিয়ে মোট কত উইকেট পাইছে সেই উইকেট সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় একজন বোলারের গড়। এটা করেন তো। আচ্ছা, সুরাইয়া আক্তার বলছেন ক্রিকেট খেলা বোঝেন। আচ্ছা, ক্রিকেট না বোঝেন, অঙ্ক বুঝছেন কিনা সেটা বলেন। ক্রিকেট না বুঝলে অঙ্কটা বুঝছেন কি, যে অঙ্কটা আমরা সলভ করলাম। বোলারের গড় যখন বের করতে বলবে, এই যে বলেই দিছে যে উইকেট প্রতি গড়ে কত রান, এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে উইকেট প্রতি গড়ে কত রান।
তাহলে প্রতিটা উইকেট পাওয়ার জন্য তার কত রান দিছে, তার মানে কি মোট রানকে মোট উইকেট সংখ্যা দিয়ে ভাগ করলেই তো পাবেন যে প্রতি উইকেটের জন্য কত রান দিছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে বোলারের গড় চাইছে, তাহলে বোলারের গড় বের করার সময় তাহলে আমাকে কি করতে হবে, উপরে যাবে মোট রান, এদিকে তাকান, মোট রান ডিভাইডেড বাই মোট উইকেট, এইটাই, এই হলো সূত্র, মোট রান ডিভাইডেড বাই মোট উইকেট। এখন মোট রান প্রথম অংশে একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10 উইকেট, তার মানে প্রতি উইকেটের জন্য দিছে 18 রান, তার মানে তাহলে 10 উইকেটের জন্য মোট কত রান দিছে, 18 হলো গড় আর 2 উইকেট পাইছে 10টা, তাহলে টোটাল রান দিছে 18 × 10, মানে এই অংশে। পরবর্তী খেলায় সে কি করছে, পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4 উইকেট পাইছে, গড়ে 4 রান দিয়ে 4 উইকেট, তাহলে গড়ে দিছে 4 রান, তাহলে 1 উইকেটের জন্য 4 রান, তাহলে 4 উইকেটের জন্য 4 × 4 16 রান দিছে, তাহলে এলো মোট রান। আর মোট উইকেট পাইছে কয়টা, আগে পাইছে 10টা উইকেট আর পরে পাইছে 4টা উইকেট, তাহলে মোট হচ্ছে 10 + 4। এইবার এটা হলো 180 + 16, নিচে হচ্ছে 14, তাহলে উপরে হচ্ছে 180 আর 16 হচ্ছে 196 আর নিচে হচ্ছে 14, আমরা জানি 14 14 তো 196, তার মানে 14 বার যাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 14, তার মানে তার ওই বোলারের গড় হচ্ছে 14। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এবার একজন ক্রিকেটারের 10 ইনিংসে রানের গড় হচ্ছে 45.5, 11তম ইনিংসে তিনি কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার গড় হবে 50। আচ্ছা এবার তাকান প্লিজ, এবার হচ্ছে ব্যাটসম্যানের গড়। বোলারের গড় কেমনে বের করে, সে তার পুরো ক্যারিয়ারে যত রান দিছে বল করে সেই টোটাল রানকে সে ক্যারিয়ারে যত উইকেট পাইছে সেই উইকেট সংখ্যা দিয়ে ভাগ করলে বোলারের গড় বের হয়, যে প্রতি উইকেটের জন্য সে কত রান দিছে। আর একজন ব্যাটসম্যানের রান গড় কেমনে বের করে, ব্যাটসম্যানের গড় একটু তাকাবেন প্লিজ, ব্যাটসম্যান তো হবে না, হবে ব্যাটার, এখন আর ব্যাটসম্যান নাই জানেন তো, ব্যাটারের গড় কেমনে বের করে। আচ্ছা, ব্যাটারের গড় বের করতে গেলে ওই ব্যাটার তার পুরো ক্যারিয়ারে যত রান করছে সেই সব রান, মোট রান ডিভাইডেড বাই, কিভাবে বলেন, কত দিয়ে ভাগ করতে হবে, সে যত ইনিংসে কি ব্যাট করছে, তাই কি না, না, সে যতটা ইনিংসে সে ব্যাট করতে নেমে আউট হয়েছে সেই আউট হওয়া ইনিংস দিয়ে ভাগ করতে হবে। ব্যাটারের গড় বের করতে গেলে উপরে যাবে মোট রান, মানে ক্যারিয়ারে সে মোট, ব্যাটারের গড় মানে ইনিংস প্রতি সে কত রান করছে, মানে আউট হওয়া ইনিংসে সে কত রান করছে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে বিষয়টা হলো যে মোট রানকে ভাগ করতে হবে, সে যত ইনিংসে ব্যাট করছে এরকম না, মনে করেন যে সে 87 ইনিংসে ব্যাট করতে নামছে, মানে 87 বার সে জীবনে ব্যাট করছে, তার মধ্যে সে আউট হয়েছে 70 বার, তার মানে আপনি 70 দিয়ে ভাগ করতে হবে, মানে যতটা ইনিংসে সে আউট হয়েছে সেই আউট হওয়া ইনিংসের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই জন্য কোনো ব্যাটার যখন অপরাজিত থাকে, আউট না হয়, তখন তার গড় বেড়ে যায়, গড় দেখবেন বেড়ে যায়। কেন? কারণ যে যখন সে আউট হয়নি সে রান তো করছে, ওই রান উপরে যোগ হয়েছে, কিন্তু নিচে যা ছিল তাই আছে। মনে করেন যে সে 70 বার আউট হয়েছে, 71তম ইনিংসে যখন নামছে তখন নামে 150 রান করছে কিন্তু আউট হয়নি, তার মানে উপরে 150 রান যোগ হবে, কিন্তু নিচে যা ছিল তাই, নিচে রান সে আউট হয়নি। এই জন্য অপরাজিত থাকলে গড় বৃদ্ধি পায়। তার মানে এখানে কি বলছে, ব্যাটারের গড় হচ্ছে মোট রান ডিভাইডেড বাই আউট হওয়া ইনিংসের সংখ্যা। ওকে ফাইন। এবার দেখেন, একজন ক্রিকেটার 10 ইনিংসের রানের গড় হচ্ছে 45.5। আচ্ছা, তাহলে এই 10 ইনিংসে সে মোট কত রান করছে দেখি, 10 ইনিংসে মোট রান, তাহলে গড় হলো 45.5 আর 10 ইনিংস 10 দিয়ে গুণ, বুঝতেই পারছেন এই পয়েন্ট তুলে দিলে নিচে আসবে 10, এই 10 কেটে 455, তাহলে 10 ইনিংসে সে মোট 455 রান করছে। 11তম ইনিংসে কত রান করে আউট হলে, এই দেখেন উল্লেখ করছে কিন্তু কত রান করে আউট হলে, মানে আউট হয়ে গেছে। 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলে মানে কি, আগের 10 ইনিংস আর 11তম ইনিংস মানে মোট 11 ইনিংস।
11 ইনিংস মিলে তার রানের গড় হবে হচ্ছে 50। তাহলে 11 ইনিংসে, এবার 11 ইনিংসে মোট রান কত হবে? 11 ইনিংসে মোট রান কত হবে? 11 ইনিংস শেষে তার গড় কিন্তু 50, তাহলে গড় হলো 50। আর ইনিংস কয়টা? ইনিংস হলো 11টা, তাহলে 11 দিয়ে গুণ, এটা হলো 550। তার মানে হলো 11তম ইনিংসে, একটু তাকাবেন প্লিজ, 11তম ইনিংসে তার রানের সমষ্টি হয়েছে কত? 550। তাহলে আমাকে 11তম ইনিংস শেষ করার পরে, তাহলে প্রথম 10 ইনিংসে রান ছিল এত, আর 11তম ইনিংস খেলার পরে মোট 11 ইনিংসে তার রান হয়ে গেছে 550। তাইলে এখানে আছে প্রথম 10 ইনিংসের রান, আর এখানে প্রথম 10 ইনিংসের রানও আছে, 11তম ইনিংসের রানও আছে। তাইলে এই 11 ইনিংসের রান থেকে ওই প্রথম 10 ইনিংসের রানটা বাদ দিলে কি ওই 11তম ইনিংসে যত রান করছে সেটা বেরোবে না? ইয়েস। তার মানে অতএব 11তম ইনিংসে অঙ্ক ওইটাই চাইছে যে 11তম ইনিংসে কত রান করবে। ইনিংসে রান 550 মাইনাস 455, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 5 6 15 9 হাতে 1 5 5 0, তার মানে 95 রান। তার মানে উত্তর হচ্ছে 95 রানস। 95 রানস, কথা কি বুঝতে পারছেন? তার মানে 11তম ইনিংসে সে 95 রান করছে। ওকে, আচ্ছা, এখন যদি প্রশ্নকর্তা এরকম বলতো একজন ক্রিকেটার 10 ইনিংসের রানের গড় 45.5, 11তম ইনিংসে তিনি 11তম ইনিংসে 95 রান করে অপরাজিত থাকলে তার রানের গড় কত হবে? 11তম ইনিংস শেষে তার রানের গড় কত? আমাকে এই প্রশ্নের উত্তর দেন। আমি আবার বলছি, একজন ক্রিকেটারের 10 ইনিংসে গড় 45.5, ওকে, 10 ইনিংসে গড় 45.5, 11তম ইনিংসে 95 রান করে অপরাজিত থাকলে 11তম ইনিংস শেষে তার রানের গড় কত? 11তম ইনিংসে 95 রান করে অপরাজিত থাকলে 11তম ইনিংস শেষে তার রানের গড় কত? এটার উত্তর দেন, কত হবে বলেন তো? ফারহানা ফেরদৌসি শশী বলছেন 55, সীমান্ত বলছেন 55, শান্ত ওসিফ 55। আচ্ছা, অন্যরা কি বোঝেন নাই? কথাটা কি বোঝেন নাই? হাবিবা আক্তার 55 বলছেন। আচ্ছা, অন্যরা কি আমার কথাটা বোঝেন নাই? আমি কিন্তু প্রথমে এই যে অঙ্কটা আমি লাস্টে বললাম, এই অঙ্কটা বুঝতে আপনাকে ক্রিকেট খেলা বুঝতে হবে, নাহলে বুঝবেন না। কারণ বলছে এখানে আমি কি বলছি, এখানে আমি বলছি যে একজন ক্রিকেটারের 10 ইনিংসে রানের গড়, খেয়াল করেন, একজন ক্রিকেটারের 10 ইনিংসে রানের গড় এত, 11তম ইনিংসে তিনি একটি তাকান, এরপর 11তম ইনিংসে 95 রান করে অপরাজিত থাকলে 11তম ইনিংস শেষে তার রানের গড় কত? তার গড় রান কত? তার গড় কত? এখন 10 ইনিংসে রানের গড় ছিল 400, প্রথম 10 ইনিংসে গড় ছিল 45.5, তাহলে 45.5 হলো গড়, আর ইনিংস খেলছে 10টা, তাহলে 455 রান মোট করছে হলো প্রথম 10 ইনিংসে। এবার 11তম ইনিংসে সে 95 রানের একটা ইনিংস খেলে ফেলছে, তার মানে 11তম ইনিংস শেষে মোট রান হলো 455 প্লাস 95, তার মানে হচ্ছে 550। এই যে 550 রান সে করছে, কিন্তু এইবার 11তম ইনিংস শেষে তার গড় রান, 11তম ইনিংস শেষে, তাহলে গড় রান বের করতে হলে মোট রান 550, কিন্তু ভাগ করতে হবে 11 ইনিংস খেলা হইলেও
11 দিয়ে ভাগ করা যাবে না, 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ 11তম ইনিংস শেষে নট আউট আছে, অপরাজিত। আর আমি কি বলছিলাম, ব্যাটসম্যানের গড় বের করতে গেলে উপরে মোট রান দিয়ে মোট রানকে ভাগ করতে হয়, যে কয় ইনিংস শেষে আউট হয়েছে সেই কয় ইনিংস দিয়ে ভাগ করতে হয়। কথা কি আমি বুঝাতে পারছি? তাহলে 11তম ইনিংসে যেহেতু সে আউট হয়নি, তাই আমরা নিচে 11 দিয়ে ভাগ করতে পারছি না, নিচে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। কথা কি বুঝছেন? তাহলে উত্তর হলো 55। এবার কি ক্লিয়ার হয়েছে? এর জন্য ক্রিকেটীয় জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? ক্রিকেটীয় জ্ঞান না থাকলে পরে হবে না এই অঙ্ক সলভ করে আসতে। অনেকে ভুল করে ফেলবে, অনেকে ওইটার সাথে এটার সাথে 95 যোগ করে লাস্টে 11 দিয়ে ভাগ করে দিবে। এই 550 কে 11 দিয়ে ভাগ করবে, 5 11 55, 50 গড় মেরে দিয়ে চলে আসছে, শেষ। বোঝা গেল বিষয়টা? আচ্ছা এবার দেখেন, 55 উত্তর। হ্যাঁ, একজন ক্রিকেটারের 15 ইনিংসের রানের গড় 35, 16তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার গড় 37 হবে? বলেন, করেন, আপনারা করেন। একটা আমি সলভ করে দেবো, পরেরটা আপনাদেরকে দিয়ে করাবো। একজন ক্রিকেটারের 15 ইনিংসের রানের গড় 35, 16তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 37 হবে? দেখছেন, এখানে উল্লেখ করে দিচ্ছে যে কত রান করে আউট হলে। এই যে আউট হলে কথাটা কেন উল্লেখ করতেছে, এটা কি বুঝেন নাই? কারণ আউট না হলে তো পরবর্তীতে গড় বের করার সময় আমি মানে নিচে ইনিংস সংখ্যায় 1 যোগ করতে পারবো না। এই জন্য আউট হয়েছে এই কথাটা উল্লেখ করে দিচ্ছে, এই কথা উল্লেখ করে দিচ্ছে। আচ্ছা করেন, 15 ইনিংসে রানের গড় কত? 35। এদিকে তাকান, তাহলে 15 ইনিংসে মোট রান, 15 ইনিংসে মোট রান, 15 ইনিংসে মোট রান কেমনে বের করবেন? গড় হলো 35 আর ইনিংস খেলছে 15টা, 5 15 75 5 হাতে 7, 3 15 45 আর 7 52, তার মানে 525 রান। তাহলে প্রথম 15 ইনিংসে 25 রান, 16তম ইনিংস শেষে তার রানের গড় কত? 37। তাহলে 16 ইনিংসে মোট রান কত হবে? 16 ইনিংসে মোট রান কেমনে পাবো? 16 ইনিংস শেষে আউট হয়ে তার রানের গড় 37, তাহলে গড় হলো 37 আর ম্যাচ খেলছে 16টা, তাহলে 16 গুণ 37, এই তো 16 নাম তার ঝামেলা। তাহলে 16 আর 37 এর গুণ আপনি আলাদা করে নেবেন। প্রথমে এই দুইটা গুণ, 6 7 42 এর 2 হাতে 4, এবার আড়াআড়ি গুণ, 3 6 18, 7 7, 18 7 25, 25 আর 4 কত? 29 এর 9 হাতে 2, 3 1 3 আর 2 কত? 5, 592, তার মানে 592। তাহলে এবার বলেন, এই 15 ইনিংসের রান হলো এত, আর 15 ইনিংসের পরে যে আরেকটা ইনিংস খেলছে সেই ইনিংস মিলে 16 ইনিংসের রান হচ্ছে 592। তাহলে আমরা যদি এই 16 ইনিংসের রান থেকে এই মোট 15 ইনিংসের রানটা বাদ দেই, তাহলে 16তম ইনিংসের রানটা বের হবে না? তাই আমার এই 592 থেকে 525 বিয়োগ করতে হবে। তাহলে অতএব 16তম ইনিংসে রান করছে 592 মাইনাস 525, তাহলে এটা দিয়ে কাটলে 7 হাতে 1 3, এটা হচ্ছে 6 67, উত্তর হচ্ছে 67। কত? 67। 16তম ইনিংসে 67 রান করছে। ক্লিয়ার বিষয়টা? 16তম ইনিংসে 67 রান। জি, খুবই সিম্পল। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, একটি ক্রিকেট খেলায় প্রথম, এটা একটু বড় করে নিই, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে গড় রান 3.2, মানে রান রেট কম 3.2 10 ওভারে। প্রথমেই মনে করেন উইকেট পড়ে গেছে বাংলাদেশের মতো 3-4টা, রান রেট কমে 3.2 হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা 3.2, 282 রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশিষ্ট 40 ওভারে গড় রান কত হতে হবে? মানে এবার হচ্ছে ব্যাটসম্যানরা, মানে ব্যাটাররা ব্যাট করতেছে, মানে প্রতিপক্ষ দলের টার্গেট দেওয়া আছে কত? 282 রানের একটা টার্গেট দিছে। খেয়াল করেন, 282 রানের একটা টার্গেট দিছে। এই 282 রান করতে হবে 50 ওভারে। 50 ওভারে খেলা হয় ওয়ানডে ইন্টারন্যাশনাল। এই 282 রানের করতে যায় প্রথম 10 ওভারে গড়ে রান তুলছে 3.2, মানে প্রতি ওভারে 3.2 করে রান তুলছে ব্যাটসম্যানরা, প্রতি ওভারে 3.2 রান করে তুলছে। তাইলে বোঝে, তাহলে লক্ষ্যে পৌঁছানোর জন্য, মানে এই 282 রানটা করার জন্য অবশিষ্ট 40 ওভারে। কেন অবশিষ্ট 40 ওভার? 50 ওভারের গেম, প্রথমে 10 ওভার খেলে ফেলছে, পরে আছে 40 ওভার,
বলছে অবশিষ্ট 40 ওভারে গড়ে কত রান করতে হবে। শোনেন, তাহলে প্রথম 10 ওভারে কত রান করছে? প্রথম 10 ওভারে রান করে কত? গড় হলো 3.2 আর খেলছে কয় ওভার? 10 ওভার। তার মানে এই পয়েন্ট তুলে দিলে নিচে 10, বুঝতেই পারছেন, তার মানে 32 রান। তার মানে প্রথম 10 ওভারে তারা 32 রান করছে। তাহলে 282 রানের লক্ষ্যে যদি পৌঁছতে হয় 10 ওভারে কেবল 32 করছে, তাহলে অবশিষ্ট কত রান আছে? অবশিষ্ট রান ইজ ইকুয়াল টু এই 282 থেকে 32 বাদ দেন, তার মানে 250 রান। এই যে অবশিষ্ট 250 রান, এই 250 রান যদি জয়ের লক্ষ্যে পৌঁছতে হয় এই অবশিষ্ট 250 রান তাকে করতে হবে 40 ওভারে। তাহলে গড়ে কত রান হতে হবে, মানে প্রতি ওভারে কত রান করতে হবে। তাহলে অতএব এখন ওভার প্রতি গড় রান, মানে আমার কথা কি বুঝছেন? তার মানে জয়ের লক্ষ্যে পৌঁছতে হতে হলে এখন 40 ওভারে তাকে 250 রান করতে হবে। তাহলে 40 ওভারে যদি 250 রান করতে হয় তাহলে প্রতি ওভারে গড়ে কত রান? তাহলে কিভাবে পাবেন? মোট রানকে এখন ওভারের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রতি ওভারে গড় রান আসবে। ঠিক আছে, তাহলে অতএব ওভারে গড় রান, আচ্ছা জয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতি ওভারে গড় রান, এই যে প্রতি ওভারে গড় রান ইজ ইকুয়াল টু উপরে যাবে হচ্ছে টোটাল 250 রান আর ওভার আছে 40টা, অবশিষ্ট 0 কাটা। তাহলে এই 25 কে কত দিয়ে ভাগ করতে হবে? 25 কে ভাগ করতে হবে 4 দিয়ে, 4 6 24 থাকলো 1, 6 পূর্ণ 1/4, এই যে 6 পূর্ণ 1/4 আর 1/4 মানে 0.25, তাই 6 এর পরে এই 1/4 এর পরিবর্তে একবারে 0.25, তাহলে 6.25 ওভার প্রতি 6.25 রান তুলতে হবে। ক্রিকেট খেলা যারা ভালো বুঝে তারা এই অঙ্ক খুব দ্রুত ক্যাচ করতে পারবে, ক্রিকেট খেলা না দেখলে কিন্তু বিপদ। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? খুবই সিম্পল। 50 ওভারের খেলা, প্রথম 10 ওভারে গড়ে 3.2 রান করে তুলছে, টার্গেট হলো 282, তাই 282 রানের টার্গেটে প্রথম 10 ওভারে 3.2 রান করে তুলে 10 ওভারে তুলছে 32 রান। তাহলে 282 থেকে 32 বাদ দিলে আরো রান করতে হবে 250 আর ওভার আছে 40টা, তাহলে ওভার প্রতি কত রান? এই 250 কে 40 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার না বিষয়টা? আশা করি বুঝছেন। এবার দেখেন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। বলছে একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করায় ইনিংস প্রতি তার গড়ে 3 রান বৃদ্ধি পায়। বাহ, 17তম ইনিংসে সে 87 রান করছে, রান করে ধরেন আউট হয়ে গেছে, বুঝে নিতে হবে আউট হয়ে গেছে, কিছু বলে নাই, অপরাজিত কথা বলে নাই, মানে আউট হয়ে গেছে। 17তম ইনিংসে 87 রান করায় ইনিংস প্রতি তার গড়ে 3 রান বৃদ্ধি পায়। 17তম ইনিংস শেষে তার গড় রান কত? খেয়াল করেন, 17তম ইনিংস শেষে তার গড় রান চাইছে। তাই আমাকে বলেন তো 17তম ইনিংস খেলার আগে সে কি 16টা ইনিংস খেলে নাই? অবশ্যই খেলছে। সে কিন্তু 17তম ইনিংস খেলার আগে কিন্তু 16টা ইনিংস খেলছে। ওই 16 ইনিংসে তার রানের গড় কত ছিল সেটা বলা নাই, কিন্তু বলা নাই ওই 16 ইনিংসে তার রানের গড় কত ছিল। 17তম ইনিংসে যায় সে 87 রানের একটা চমৎকার ইনিংস খেলছে। এই 87 রানের চমৎকার ইনিংস খেলাতে তার রানের গড় 3 করে বেড়ে গেছে। তার মানে আগে যে গড় রান ছিল তার চেয়ে 3 রান বেশি হয়ে গেছে। কথা কি বুঝছেন? এইবার বলছে তাহলে 17তম ইনিংস খেলার পর তার গড় রান কত? তাহলে এখানে তো ভাই কিছুই দেওয়া নাই, তাইলে আমরা ধরে নিব 17তম ইনিংস খেলার পর তার গড় রান হচ্ছে, এদিকে তাকান, 17তম ইনিংস খেলার পর তার গড় রান x, ধরি 17তম ইনিংস খেলার পর তার গড় রান ইজ ইকুয়াল টু x। এইবার আমাকে বলেন 17তম ইনিংস খেলার পর যদি তার গড় রান x হয়, তাহলে 17তম ইনিংস খেলার আগে মানে আগের 16 ইনিংসে তার গড় রান কত ছিল? আপনারা বলেন তো একটু কাইন্ডলি প্লিজ, আমি একটু উত্তর চাচ্ছি। 17তম ইনিংস খেলার পর, আচ্ছা 17তম ইনিংস খেলার পর তার কি 17 ইনিংস খেলা হয়ে গেছে না? ইয়েস, 17তম ইনিংস খেলা মানে তার মোট 17 ইনিংস খেলা হয়ে গেছে। তাহলে 17তম ইনিংস খেলার আগে 16 ইনিংস খেলছে না? আমাকে বলেন ওই 16 ইনিংসে তার গড় কত ছিল? ওই 16 ইনিংসে তার গড় কত ছিল, মানে এই 17তম ইনিংস খেলার আগে তার গড় কত ছিল? কাইন্ডলি রেসপন্স করবেন। 17তম ইনিংস শেষে খেলার পর তার গড় রান মানে মোট আগের 16 ইনিংস
84 × 16। আমি গড় রান চাইছি, গড় রান। ইয়েস, এমডি হান্নান ঠিক উত্তর দিচ্ছেন, x-3, রাইট, x-3, থ্যাংক ইউ ভেরি মাচ। 17তম ইনিংস খেলার আগে তার গড় রান ছিল x-3, কারণ 17তম ইনিংস খেলার পর যদি গড় x হয়, তাইলে অঙ্কে বলছে 17তম ইনিংস খেলার পর তার গড় রান 3 বেড়ে গেছে, তাহলে গড় 3 বাড়ছে। তাহলে 17তম ইনিংস খেলার পর গড় 3 বাড়লে এই 17 নম্বর ইনিংসের আগে যে ইনিংস গুলো ছিল সেই ইনিংস গুলোতে তার গড় রান 3 কম ছিল 17তম ইনিংসে যে গড় হয়েছে। আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা কি বুঝছেন? x-3, তার মানে হলো আগের 16 ইনিংসে গড় ইজ ইকুয়াল টু x-3। কারণ 17তম ইনিংস খেলার পর যদি গড় x হয়, আর অঙ্কে তো বলেই দিছে যে 17তম ইনিংসে 87 রানের 87 রান করায় ইনিংস প্রতি তার গড় রান 3 বেড়ে গেছে। তার মানে প্রথম 16 ইনিংস খেলার পরে যে গড় ছিল, 17তম ইনিংস খেলার পর সেই 16 ইনিংসে যে গড় ছিল তার চেয়ে 3 বেড়ে গেছে। তা আমি তো অঙ্কে ধরে নিছি যে 17তম ইনিংস খেলার পর গড় x, তাহলে 17তম ইনিংস খেলার আগে যে 16 ইনিংস খেলছে সেই 16 ইনিংসে তো গড় 3 কম ছিল, কারণ 17তম ইনিংস খেলার পর 3 বেড়ে গেছে। তাহলে 17তম ইনিংস খেলার পর যদি 3 বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই 17তম ইনিংস বাদে আগের যে 16 ইনিংস সেই ইনিংস গুলোতে রানের গড় ছিল এর চেয়ে 3 কম, তাই x-3। ক্লিয়ার? এবার কি বোঝা গেছে? এইবার একটা প্রশ্ন মতে আছে, প্রশ্ন মতে আপনারা বলবেন আমাকে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। x কি? এদিকে তাকান। x হলো কি 17টা, এই যে 17তম ইনিংস খেলার পর গড়, তাহলে x হলো ওই 17 ইনিংসে মোট গড়। তাহলে 17তম ইনিংস খেলার পর গড় যদি x হয়, তাহলে গড় হলো x। আর এই x গড় কয় ইনিংসের? 17 ইনিংসের গড়। তাহলে এই গড়কে যদি ইনিংস সংখ্যা 17 দিয়ে গুণ করি, তাহলে এইটুক কি? আমাকে বলেন তো, এইটুক কি? এটা হলো 17 ইনিংসের মোট রান, 17 ইনিংসের মোট রান, রাইট? ইয়েস। এই x-3 কি? এই x-3 হলো 16 ইনিংসের রানের গড়, 16 ইনিংসের রানের গড়। তাহলে রানের গড় হচ্ছে x-3 আর ইনিংস সংখ্যা 16, তাহলে এই গড়কে যদি ইনিংস সংখ্যা 16 দিয়ে গুণ করি, তাহলে এইটা কি? এটা হলো 16 ইনিংসে মোট রান। এইটা কি? 17 ইনিংসে মোট রান। এদিকে তাকান। তাইলে এই 17 ইনিংসের মোট রান থেকে এই 16 ইনিংসের মোট রান যদি বিয়োগ দেই, তাহলে আমাদের আসবে 87। এইটাই হলো আমাদের শর্ত মতে। বুঝছেন? এই লাইন বুঝতে হবে। শর্টকাট আমি করাবো, টেনশন করেন না, আমি শর্টকাট করাবো, আগে কনসেপ্ট তো বুঝতে হবে। এই হলো প্রশ্ন মতে। আরে ভাইয়া 17তম ইনিংসে কি সে 87 রানের ইনিংস খেলে নাই? 87 করে নাই 17তম ইনিংসে? ইয়েস, 17তম ইনিংসে 87 রান করছে না? তার মানে কি? তাহলে আমি যদি এটা হলো 17 ইনিংসের মোট রান আর এটা হলো 16 ইনিংসের মোট রান, তাহলে 17 ইনিংসের মোট রান থেকে 16 ইনিংসের মোট রান বাদ দেওয়া মানে কি 17তম ইনিংসের রানটা আসে না? আমাকে বলেন তো। এটা হলো 17 ইনিংসের মোট রান, এটা হলো 16 ইনিংসের মোট রান, তাহলে 17 ইনিংসের মোট রান থেকে 16 ইনিংসের মোট রান বাদ দেওয়া মানে কি 17তম ইনিংসের রানকে বোঝায় না? আর 17তম ইনিংসের রান কত? 87। তাই আমি লিখছি ইজ ইকুয়াল টু 87। ক্লিয়ার? ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জায়গাটা বুঝতে হবে। এইবার এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে, আর এই এক্স এর মানটাই হলো 17তম ইনিংস খেলার পর যে রানের গড়, এটাই চাইছিল। কথা কি বুঝছেন? তাই এখানে থাকতেছে কত দেখেন, 17x মাইনাস এই 16 দিয়ে x কে গুণ করলে 16x, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এই 16 দিয়ে 3 কে গুণ করলে 3 16 তে 48 ইজ ইকুয়াল টু 87। এবার 17x থেকে 16x বিয়োগ হলে কত থাকে? x ইজ ইকুয়াল টু ওই পাশে আছে 87 আর এই 48 ওই পাশে চলে যায় বিয়োগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 8 থেকে 17 গেলে থাকে 9, হাতে হচ্ছে 1, 4 আর 1 5, 8 থেকে 5 গেলে 3, 39। তার মানে 17তম ইনিংস খেলার পর তার গড় হচ্ছে 39। এই লাইনটা বুঝতে হবে ভাইয়া। শর্টকাট আমরা করবো, কিন্তু এই জায়গাটা অনেকে বোঝে না যে ভাই এই লাইনটাই এইটা মাইনাস এটা ইকুয়াল টু 87 কেমনে আসে? কারণ এটা হলো 17 ইনিংসের মোট রান, কারণ এটা তো 17 ইনিংস শেষে গড়, তাহলে গড়কে ইনিংস সংখ্যা দিয়ে গুণ করা মানে কি 17 ইনিংসের মোট রান। হ্যাঁ, 16তম এক্স ধরে করা যাবে, 16তম ইনিংস শেষে গড় রান মনে করেন এক্স,
তাহলে 17তম ইনিংস শেষে গড় রান তখন x+3 দিতে হবে। তখন এই 17 সাথে x+3 গুণ আর 16 সাথে x গুণ, তখন x এর মান বেরোবে 36, তার সাথে 3 যোগ করে 39 আসবে, তাও হবে, কোনো সমস্যা নেই। 16 ইনিংসের গড়ের রান x ধরবেন, আমি 17 ইনিংস শেষে গড় রান x ধরছি যাতে একবার উত্তর বের হয়, হবে হবে। অঙ্ক বুঝছেন তো? 17 ইনিংসের মোট রান মাইনাস 16 ইনিংসের মোট রান ইজ ইকুয়াল টু 17তম ইনিংসের রান, আর 17তম ইনিংসের রান দেওয়া আছে 87। এখন এইটা আমরা তাহলে x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু 39। এখন এইটা আমরা একটু লজিক্যালি বুঝবো, একটু তাকাবেন প্লিজ, একটু তাকাবেন এদিকে। 16 ইনিংস ভার্সেস 17 ইনিংস, একটু তাকান এদিকে, তাকাবেন প্লিজ। আমাকে বলেন এই 16 ইনিংসে নিশ্চয়ই তার কোনো না কোনো রানের গড় ছিল, এদিকে তাকান এদিকে। এই যে 17তম ইনিংসে যে 87 রান করছে, এদিকে তাকাবেন, এবার বুঝতে পারবেন। এই 17তম ইনিংসে যে 87 রান করছে, এই 87 রান 17তম ইনিংসে যে 87 রান করছে, এই 87 রান কি কি কাজে ব্যবহৃত হয়েছে, এদিকে তাকান। এই 87 রান ব্যবহৃত হয়েছে 17তম ইনিংসের যে মানে 17তম ইনিংসটাও তো গড়ের মধ্যে ইনক্লুড হয়েছে, এদিকে তাকান। 17তম ইনিংসটাও তো গড়ের মধ্যে ইনক্লুড হয়েছে, তার মানে এই 87 রান থেকে আগের যে ইনিংস গুলা খেলছে প্রতি ইনিংসের জন্য 3 রান করে বৃদ্ধি পাইছে, আর বাকি রানটা 17তম ইনিংসের গড় হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ বোঝেন, আগে বোঝেন। তার মানে সে 17তম ইনিংস খেলার আগে যে 16টা ইনিংস খেলছে, সেই এই যে প্রতি ইনিংসে যে 3 করে গড় বৃদ্ধি পাইছে, এটা কোন ইনিংস গুলোতে? এটা এই যে আগে যে 16 ইনিংস খেলে ফেলছে, ওই ইনিংস গুলোতে 3 রান করে কম ছিল। তাইলে আমার কথা কি বুঝছেন? এই যে প্রতি ইনিংসে 3 রান করে বৃদ্ধি পাইছে, প্রতি ইনিংসে গড় রান 3 বৃদ্ধি পাইছে, তার মানে 17তম ইনিংস খেলার আগে যে সে 16টা ইনিংস খেলে ফেলছিল, ওই 16 ইনিংসের প্রতি ইনিংসে 3 রান করে দিতে হইছে। প্রতি ইনিংসে 3 রান করে দেয়া লাগছে গড়টাকে, গড় 3 করে বৃদ্ধি পাইছে, মানে এই 16 ইনিংসে মোট রান দেয়া লাগছে 16, আর প্রতি ইনিংসে 3, 48 রান। তার মানে প্রতি ইনিংসে 3 করে গড় রান বৃদ্ধি পাইছে, গড় 3 করে বৃদ্ধি পাইছে, মানে 16 ইনিংসে 48 রান। এই 48 রান চলে গেছে খালি গড়কে মিনিমাইজ করার জন্য। কথা কি বুঝছে? তার মানে এই 87 রানের মধ্য থেকে, এদিকে তাকান, এই 87 রানের মধ্য থেকে 48 রান ব্যবহৃত হয়েছে কিসের জন্য? 48 রান ব্যবহৃত হয়েছে আগের 16 ইনিংসের রান প্রতি 3 করে বাড়ানোর জন্য। আর বাকি যে রানটা আছে, ওই রানটা হলো তার 17তম ইনিংসে যায় গড়ের সাথে যুক্ত হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? তার মানে এই 17তম ইনিংসে যে রান করছে, ওই রানের 48 রান ব্যবহৃত হয়েছে আগের 16 ইনিংসের গড় বৃদ্ধিতে, আর বাকি যে অংশটা ছিল সেই অংশটা তার 17তম ইনিংসের গড়ের সাথে যায় যুক্ত হয়েছে। তার মানে হলো তার মোট যে 87 রান, ওই 87 রান থেকে বিয়োগ করতে হবে আগের 16 ইনিংসে গড় বৃদ্ধি করার জন্য যতটুক মানে তার দিতে হয়েছে। তাহলে কতটুক গড় বৃদ্ধি করার জন্য কতটুক দেওয়া লাগছে? মোট 48। তাই 87 থেকে 48 বিয়োগ করলেও আমাদের উত্তর চলে আসবে। আমার এই জায়গাটাকে বুঝছেন? এটা কিন্তু একটা সুপার কনসেপ্ট, যে এখান থেকে আমরা সরাসরি বের করতে পারতেছি। তাহলে এই 8 থেকে এটা গেলে 9, 5 থেকে 8 গেলে 3, 39। এই জায়গাটা বুঝছেন কিনা? এই জায়গাটা খুবই গুরুত্ব, মানে অঙ্কটা খুব সহজে করে ফেলবো কিভাবে। এই 17তম ইনিংসে, মানে 17তম ইনিংস শেষে তার গড় রান কত? এদিকে তাকান, 17তম ইনিংস শেষে তার গড় রান কত, এটা চাইছে না? তাহলে 17তম ইনিংস শেষে তার গড় রান যখন বের করব, তখন আমরা কি করব? 17তম ইনিংসে যে রানটা করছে, ওই রান গড় বৃদ্ধি পাইছে কত করে? 3 করে না? তাহলে 17তম ইনিংসের আগে কত ইনিংস খেলছে? 16 ইনিংস, আর প্রতি ইনিংসে রান বৃদ্ধি পাইছে গড় 3 করে, তাহলে 3 16তে কত? 48। এই 48 বিয়োগ করতে হবে মানে 17তম ইনিংসের রান থেকে, তাহলে উত্তর চলে আসবে। এখন এটা কেন আসছে, কিভাবে আসছে, আমি কিন্তু সেই জিনিসটা এক্সপ্লেইন করলাম, যে সে যে 17তম ইনিংসে 87 রান করছে, এই 87 রান 2 কাজে ব্যবহৃত হয়েছে। এক হলো 17তম ইনিংসের আগে যে 16টা ইনিংস ছিল, সেই 16 ইনিংসের প্রতি ইনিংসের গড় 3 করে বৃদ্ধি করা লাগছে। এই যে বলছে না যে 17তম ইনিংসে 87 রান করার পরে
তার গড় রান 3 করে বেড়ে গেল। তো এই যে গড় রান 3 করে বেড়ে গেল মানে কি, 17তম ইনিংসের আগে যে 16টা ইনিংস ছিল, ওই 16টা ইনিংসের প্রতি ইনিংসের জন্য 3 রান করে, এই 87 রান থেকে এই 16 ইনিংসের প্রতি ইনিংসকে 3 রান করে দিছে। তাহলে মোট কত দিছে 87 রান থেকে? 3 গুণ 16 48 রান। মোট 48 রান, মোট 48 রান হচ্ছে গস্সা দেওয়া লাগছে, এটাকে বলে গস্সা দেওয়া। মানে আগের ইনিংসে তার রান কম ছিল, ওই ইনিংসে বেশি করছে, তাই আগের ইনিংস গুলোকে তুলে আনার জন্য এই 87 রান থেকে 48 রান দিছে গস্সা। আর বাকি কত রান আছে? এই 87 থেকে আর যে বাকি রান আছে, সেই রানটা যায় তার 17তম ইনিংসের গড় হিসেবে যুক্ত হয়েছে। বুঝছেন কথাটা? জি। তাহলে এই 87 থেকে এই গস্সা দেওয়া 48 রান বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 39। এই জায়গায় কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। এই জায়গাটা না বুঝলে কিন্তু ভাই যে এত এই সব তো করে করার সময় নাই, পরীক্ষার হলে এইসব করার টাইম বেশি একটা পাবেন না। এটা বুঝলে পারে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু দারুণ যদি বোঝেন। মানে বুঝতে হবে, ফিল করতে হবে যে প্রতি ইনিংসে তার রান গড় 3 করে বেড়ে গেছে। তাহলে 17 ইনিংস খেলার আগে যে আগে 16 ইনিংসটা খেলছে, তাহলে তার গড় 3 করে বাড়ছে মানে কি, প্রতি ইনিংসের আগে যে 16 ইনিংস খেলছে, সেই 16 ইনিংসের প্রতি ইনিংসে 3 রান করে বাড়তে হলে 3 16 তে 48 রান, মানে এই 87 রানের মধ্য থেকে 48 রান গেছে খালি ওই আগের 16টা ইনিংসকে তুলতে। আরে ভাই সিজিপিএ বোঝেন না? সিজিপিএ প্রথম ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে রেজাল্ট খুবই খারাপ। এবার কি হয়েছে, ফোর্থ ইয়ারে যেটা বিশাল রেজাল্ট করছে, তাতে কি পুরো রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে? না, পুরো রেজাল্ট চেঞ্জ হবে না। তাই কি হবে, ফোর্থ ইয়ারের কিছু রেজাল্ট থেকে কিছু রেজাল্ট গস্সা দিতে হবে আগের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে, দিয়ে ওইটার এভারেজ তুলে আনতে হবে, আর বাকিটা ফোর্থ ইয়ারের এভারেজ হিসেবে যুক্ত হবে। এবার কি বুঝছেন বলেন তো? হ্যাঁ, তাহলে 16 ইনিংসে এভারেজ 36 ছিল, 16 ইনিংসে এভারেজ 36। যদি বলে যে আগের 16 ইনিংসে এভারেজ কত ছিল, তাহলে আপনি 17তম ইনিংসের এভারেজ পাইছেন এই যে 39, এখান থেকে 3 বিয়োগ করেন। জি, এটা আমি তো বললাম সিজিপিএর হিসাব করেন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের রেজাল্ট খারাপ, ফোর্থ ইয়ারে যে একটা ফাটাফাটি রেজাল্ট করে ফেলছেন, তাতে কি রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে? রেজাল্ট তো চেঞ্জ হবে না। ওই কেন রেজাল্ট চেঞ্জ হবে না? কারণ ওই ফার্স্ট ইয়ারের, ফোর্থ ইয়ারের ফাটাফাটি রেজাল্ট থেকে কিছু গস্সা দিতে হবে। কি গস্সা দিতে হবে? গস্সা দেওয়া মানে হলো কি, গস্সা দেওয়া মানে এটাকে কি বলে, ডেমারেজ দেওয়া। ডেমারেজ দিতে হবে। কেন ডেমারেজ দিতে হবে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে রেজাল্ট, ওদেরকে তুলে আনতে হবে। ওই 3 ইয়ারকে তুলতে হলে প্রত্যেক ইয়ারকে কিছু কিছু করে দিতে হবে, আর বাকি যেটা থাকবে সেটা এসে ফোর্থ ইয়ারের এভারেজের সাথে যুক্ত হবে। কথা কি বুঝছেন এবার? হ্যাঁ, তো এখানেও তাই। খুবই সিম্পল। আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, খুব এই কনসেপ্ট ইউজ করতে হবে কিন্তু, না হলে কিন্তু হবে না। 17তম ইনিংসে সে 87 রান করছে, করার পর তার গড় রান 3 করে বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে 17তম ইনিংসে যদি 87 রান করে, 17তম ইনিংসের আগে সে কি 16টা ইনিংস খেলে ফেলছে না? তাইলে তার গড় 3 করে বাড়া মানে আগের 16 ইনিংসের প্রতি ইনিংস, এই 16 ইনিংসকে সে এখন 16, এই যে 87 রানের একটা সুপার ইনিংস খেলে ফেলছে, তাহলে আগের ইনিংস গুলাকে তুলে আনতে হবে না? এই 87 রান থেকে আগের 16 ইনিংসকে তুলে আনার জন্য প্রতি ইনিংসের জন্য 3 রান করে ব্যয় করা লাগছে। তার মানে মোট এই 87 থেকে মোট 48 রান ব্যবহার করতে হয়েছে আগের 16 ইনিংসের গড়কে তুলে আনতে, প্রতি ইনিংসকে 3 করে। আর এই 87 রানের মধ্যে বাকি যে রানটা আছে, সেই রানটা হলো ফোর্থ ইয়ারের এভারেজের সাথে যুক্ত হয়েছে, মানে 17তম ইনিংসে যে 17তম ইনিংসের গড় হিসেবে যুক্ত হয়েছে। কথা কি বুঝছেন? তাইলে কি করতে হবে, এই টোটাল রান থেকে 17তম ইনিংসের রান থেকে 48 বাদ দিলে 39। এবার ক্লিয়ার হওয়ার কথা। ওকে, এবার দেখেন নেক্সট। এবার আপনারা করবেন, দেখি কি অবস্থা। এই সুপার কনসেপ্টটি ইউজ করতে হবে, না হলে তো পরীক্ষার হলে দেরি হবে, তাই না? আশা করি বুঝতে পারছেন। A cricketer has a certain average of 9 innings. certain average, কোন একটা নির্দিষ্ট এভারেজ। একজন ক্রিকেটারের has a certain average, কোন একটা নির্দিষ্ট একটা এভারেজ আছে for 9 innings, 9 ইনিংসের একটা কোন একটা এভারেজ আছে। ওকে, in the 10th innings
হি স্কোরস 100 রানস, দশম ইনিংসে যায় একটা সুপার ইনিংস খেলছে 100 রানের, ডাজ ইনক্রিজিং দিস হিজ এভারেজ বাই 8 রানস, ফলশ্রুতিতে তার এভারেজ 8 রান বেড়ে গেল। হিজ নিউ এভারেজ ইজ, হিজ নিউ এভারেজ মানে কি, ওই 10 নম্বর ইনিংস খেলার পরে তার এভারেজ কত, ওই 10 নম্বর ইনিংস খেলার পরে তার এভারেজ কত, হ্যাঁ বলেন, ওই 10 নাম্বার ইনিংস খেলার পরে তার এভারেজ কত। আচ্ছা দেখেন, তাহলে সে দশম ইনিংসে যায় 100 রানের একটা ইনিংস খেলে দিছে, কিন্তু এটা তো দশম ইনিংসে খেলছে, তাহলে দশম ইনিংসে 100 রান করছে, দশম ইনিংসের আগে সে কি 9টা ইনিংস খেলছে না, ওই 9 ইনিংসের এই 100 রানের মধ্য থেকে কিছু রান গচ্চা দিতে হবে এই 9 ইনিংসের এভারেজ বাড়ানোর জন্য। এই যে প্রতি ইনিংসে এভারেজ বাড়ছে 8, তাহলে 9 ইনিংসে এভারেজ বাড়বে 8 9 কত 72, তার মানে হলো 100 রান করছে, তার 72 রানই গেছে গচ্চা, 72 রানই গচ্চা গেছে আগের 9 ইনিংসে তুলে আনার জন্য। তাহলে 100 রানের মধ্য থেকে 72 রান যদি আগের 9 ইনিংসের এভারেজ বৃদ্ধিতে ব্যবহৃত হয়, আর বাকি আছে কতটুকু, 100 থেকে 72 বাদ দেন, 100 মাইনাস 72, তার মানে 10 নাম্বার ইনিংস শেষে যায় তার গড় হলো 28। তাহলে প্রশ্ন যদি সত্যিই প্রশ্নকর্তা এরকম করে যে তাহলে আগের 9 ইনিংসে তার গড় রান কত ছিল, এই 28 থেকে কিন্তু এই যে 8 বাদ দিতে হবে, এই যে গড় আর বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে ছিল 20। এবার কি ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা এবার ক্লিয়ার হয়েছে না? খুব দারুণ কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্ট ব্যবহার করবেন, অঙ্ক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কনসেপ্ট ব্যবহার, আমি আবার বলছি, আন্দাজে মুখস্থ শর্টকাট, তো এটাকেই শর্টকাট হিসেবে চালাই দিচ্ছে মানুষ, না বুঝায়। কিন্তু না বুঝলে তো হবে না, আপনি সিজিপি এর মতো হিসাব করেন যে আমি প্রথম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কিছুই না, একদমই মানে হাবিজাবি রেজাল্ট, ফোর্থ ইয়ারে যায় একটা বিশাল রেজাল্ট হয়ে গেছে, সামহাও কোনো কারণে হয়ে গেছে, তাহলে এখন এভারেজ কি ওরকম হয়ে যাবে না? আপনার ওই ফোর্থ ইয়ারের রেজাল্ট থেকে কিছু গচ্চা দিতে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এভারেজকে তোলার জন্য, আর বাকিটা আপনার ফোর্থ ইয়ারে যায় এভারেজের সাথে যুক্ত হবে, বুঝছেন? হ্যাঁ, তো এখানেও তাই, দশম ইনিংসে 100 রান করে ফেলছেন, তাতে কি আপনার এভারেজ বিশাল হয়ে যাবে না? ওই যে আগের 9 ইনিংসে আপনি খারাপ খেলছেন, ওই 9 ইনিংসকে এখন গচ্চা দিতে হবে, প্রতি ইনিংসে 8 করে, তাহলে 8 9 72 রান হলো গচ্চা, 100 রানের মধ্যে 72 রান দিছে গচ্চা, আর বাকি আছে কত, 100 মাইনাস 72 28, তার মানে এই 28 হলো তার দশম ইনিংসে যায় গড়ের সাথে যুক্ত হয়েছে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলছে, পরবর্তী প্রশ্নে বলছে একজন শ্রমিক প্রতিদিন, আর শোনেন আগেরটা কিন্তু এই যে অঙ্কটা, এটা মূল নিয়মে করবেন আপনারা, আমার কি করে দেওয়া লাগবে, এটা আপনারা মূল নিয়মে পারবেন না, এটা মূল নিয়মে পারবেন না, জাস্ট একদম 43 নম্বর অঙ্কের মতোই আপনি ধরবেন যে দশম ইনিংস শেষে, ধরি দশম ইনিংস শেষে, আরে অনেক নেট প্রবলেম, কি বলে আসলে কি নেট প্রবলেম, নাকি আজকে আমি নেট প্রবলেম বলছি বলে যার নেট প্রবলেম হচ্ছে সব আমার উপর চাপা দেওয়া হচ্ছে, কারণ কি? হ্যাঁ তাই কি? আচ্ছা, এটা তাহলে দশম ইনিংস শেষে এভারেজ ধরবেন x, তাহলে আগের 9 ইনিংসে এভারেজ হচ্ছে x মাইনাস 8, এই যে x মাইনাস 8, এবার এই x এর সাথে গুণ করবেন হচ্ছে 10, তার মানে 10 ইনিংসের মোট রান, আর x মাইনাস 8 এর সাথে গুণ করবেন হচ্ছে আপনি x মাইনাস 8 এর সাথে গুণ করবেন হচ্ছে 9, এটা 9 ইনিংসের মোট রান। এই 10 ইনিংসের মোট রান থেকে 9 ইনিংসের আগের 9 ইনিংসের রান বাদ দিলে এটা বেরোবে দশম ইনিংসের রান, আর দশম ইনিংসে করছে কত 100, তাই ইজ ইকুয়াল টু 100। এটা সমাধান করে x এর মান বের করে ফেলবেন, ঠিক আছে জি। এবার চলে যাচ্ছি 45 নাম্বার। একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা, প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে পায়, ওকে ফাইন, এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? দেখেন, একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টার জন্য, আচ্ছা দুইটা স্লটে, একটা হচ্ছে রেগুলার টাইম আর একটা হচ্ছে ওভার টাইম, মনে করেন আপনার রেগুলার টাইম হচ্ছে 8 ঘন্টা কাজ করবেন, বাট 8 ঘন্টার অতিরিক্ত যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে একটু পারিশ্রমিক বেশি দেওয়া হবে, যাতে আপনার কাজ করার কি আগ্রহ থাকে, কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে পায়, ওকে ফাইন, এবং পরবর্তী সময়ের জন্য মানে 8 ঘন্টা কাজ করার পরে পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পায় 15 টাকা।
মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার গড় মজুরি কত? আচ্ছা, গড় মজুরি মানে কি জানেন? গড় মজুরি মানে হচ্ছে মোট টাকা ডিভাইডেড বাই ঘন্টা। কারণ গড় মজুরি মানে ঘন্টা প্রতি গড় মজুরি, বুঝছেন কি? গড় মজুরি মানে প্রতি ঘন্টায় গড় মজুরি কত পায়। তাহলে মোট কত টাকা ইনকাম করছে তাকে আমরা ভাগ করব মোট কত ঘন্টা কাজ করছে, তাহলে ঘন্টা প্রতি গড় মজুরি বেরোবে। কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে আমরা কি করব? তাহলে এখন দেখেন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টা প্রতি পাই 10 টাকা। তাহলে কাজ করছে মোট কত? 10 ঘন্টা। এই যে মোট কাজ করছে 10 ঘন্টা। এখন এই 10 ঘন্টায় কত টাকা ইনকাম করবে? এদিকে তাকান। এই 10 ঘন্টাকে দুইটা স্লটে ভাগ করতে হবে। কেন? কারণ প্রথম 8 ঘন্টার জন্য একরকম পারিশ্রমিক, আর এক্সট্রা যে কাজ করবে তার জন্য আরেক রকম পারিশ্রমিক। তাহলে প্রথম 8 ঘন্টার জন্য প্রতি ঘন্টায় কয় টাকা পায়? প্রতি ঘন্টায় পায় 10 টাকা। তাহলে 8 ঘন্টায় মোট কত পাবে? 8 10 80 টাকা। তাহলে 10 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজ হয়ে গেছে, আর বাকি আছে কয় ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টা কাজ করার জন্য কিন্তু সে বলে দিছে পরবর্তী সময়ের জন্য, মানে 8 ঘন্টার পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পায় 15 টাকা। তাহলে মোট কাজ করছে সে 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টার মধ্যে 8 ঘন্টায় পাইছে 80 টাকা, আর বাকি 2 ঘন্টায় পাবে 15 টাকা করে। তার মানে মোট পাবে 30 টাকা। তাহলে টোটাল কত টাকা পাইলো? 80 আর 30 110। তাহলে অতএব গড় ইজ ইকুয়াল টু কত হবে? মোট টাকা হলো 80 প্লাস 30, আর মোট কয় ঘন্টা কাজ করছে? 10 ঘন্টা, তাই 10 দিয়ে ভাগ। তাহলে উপরে 110, নিচে হচ্ছে 10, একটা শূন্য কাটা, তার মানে গড়ে 11 টাকা করে পারিশ্রমিক পাইছে। গড়ে 11 টাকা হয়েছে। ক্লিয়ার? আরে খুবই সিম্পল, একেবারেই সিম্পল। আপনার এত কিছু করার দরকার নাই, এটা আমি জাস্ট ব্যাখ্যা দিচ্ছি। আপনি কি করবেন? আপনি সরাসরি লিখবেন গড় মানে তো আপনি জানেন, গড় মানে হলো মোট টাকা ডিভাইডেড বাই মোট ঘন্টা, ব্যাস। তাহলে মোট কাজ করছে কয় ঘন্টা? 10 ঘন্টা, তার মানে নিচে 10 দিয়ে ভাগ হবে। এখন এই 10 ঘন্টার মধ্যে 8 ঘন্টার জন্য পাবে হচ্ছে 10 টাকা করে। তাহলে 8 ঘন্টার জন্য 10 টাকা করে পেলে 8 ঘন্টা পাবে 8 10 80 টাকা প্লাস। তাহলে 10 ঘন্টার মধ্যে 8 ঘন্টা গেলে আর থাকে 2 ঘন্টা, সেই 2 ঘন্টায় পাবে প্রতি ঘন্টায় 15 টাকা, ব্যাস। তাহলে মোট টাকা হলো এইটা 80 প্লাস 30 ডিভাইডেড বাই 10। 80 আর 30 110, নিচে 10, শূন্য শূন্য কাটা 11 টাকা, ব্যাস। এক লাইনে অঙ্ক হয়ে যাবে। এগুলো তুমি বোঝানোর জন্য জাস্ট এত কিছু বলি, আপনি তার পরীক্ষা হলে কাউকে বোঝাবেন না, তাই না? কি বলছে দেখেন, এক ব্যক্তি প্রথম 4 মাসের প্রতি মাসে গড়ে 1800 টাকা করে খরচ করে এবং পরবর্তী 8 মাসে প্রতি মাসে 2000 টাকা করে খরচ করে। বাহ, তার প্রথমে সে কম খরচ করে, পরে বেশি খরচ করে। মানে এটা মনে হচ্ছে একটু মানে আমাদের চেয়ে একটু ডিফারেন্ট। আমরা তো প্রথমে বেশি খরচ করি, পরে টাকা কমে যায়, পরে কম খরচ করি। প্রথমেই বেশি কম খরচ করছে, পরে বাড়ায় দিচ্ছে খরচ। ওকে ফাইন। তার বার্ষিক সঞ্চয় 5600 টাকা হলে তার মাসিক গড় আয় কত? এদিকে তাকান প্লিজ। মাসিক গড় আয় চাইছে, মাসিক গড় আয়। তাহলে মাসিক গড় আয় যদি চায়, তার মানে মাসে সে গড়ে কত টাকা ইনকাম করে। ইনকাম মানে কি? ইনকাম মানে হলো খরচ প্লাস সঞ্চয়, এই দুইটার যোগফল হলো ইনকাম। বুঝেন? খরচ এবং সঞ্চয়ের যোগফল হলো ইনকাম। যত খরচ হয় আর যত সঞ্চয় করে, এই দুইটা মিলেই তো, কারণ ইনকামের টাকা সে হয় কিছু খরচ করে, কিছু সঞ্চয় করে, তার মানে খরচ এবং সঞ্চয় মিলেই হলো ইনকাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে এটা কিন্তু বার্ষিক সঞ্চয়, এই যে বছরের সঞ্চয় 5600 টাকা। তাহলে আমাকে এখন বের করতে হবে, আমি যদি তার মাসিক গড় আয় বের করতে চাই, এদিকে তাকান, মাসিক গড় আয় যদি বের করতে চান, তাহলে আপনাকে বের করতে হবে বছরে মোট কত টাকা সে ইনকাম করছে, আর এক বছরে 12 মাস, 12 দিয়ে ভাগ করলে মাসিক ইনকাম তার বেরোবে। তাহলে আমাকে বলেন, এদিকে তাকান, প্রথম 4 মাসের জন্য প্রতি মাসে খরচ 1800। তাহলে এদিকে তাকান, প্রথম 4 মাসে তার খরচ হলো 4 গুণ 1800, 7200। এটা হলো প্রথম 4 মাসে খরচ, বুঝেন? প্রথম 4 মাসে খরচ। পরবর্তী 8 মাসে প্রতি মাসে খরচ 2000। তাহলে 8 দিয়ে 2000 কে গুণ করলে 8 দুগুণী 16000। এটা কি? এটা হচ্ছে 8 মাসে খরচ। আচ্ছা, এটা হচ্ছে 4 7200, 8 দুগুণী 16000, না 1600, 16000, 8 দুগুণী 16000,
এটা হচ্ছে 72 না 72,000, 1800, 2000, 7200, সরি 7200, 16,000। ঠিক আছে। আচ্ছা, 4,72 আর 2টা শূন্য 7200, 8 দুগুণে 16 আর 3টা শূন্য 16,000 টাকা। ওকে ফাইন। তার মানে হচ্ছে প্রথম 4 মাসে তার মোট খরচ 7,200, পরবর্তী 8 মাসে তার মোট খরচ 2,000 গুণ 8, 16,000 টাকা। তাহলে এইটা কি? এই দুইটা যোগ করলে পাবো বছরে মোট খরচ। বছরে মোট খরচ, আমার কথা বুঝছেন কিনা বলেন? বছরে মোট খরচ 0,0,2, 3, 2, 23,200 টাকা। বছরে মোট খরচ 23,200 টাকা। এটা ক্লিয়ার? এটা হলো বছরে মোট খরচ। কিন্তু আমার চাইছে মাসিক গড় আয়, মাসিক গড় আয়। তাহলে মাসিক গড় আয় যদি বের করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এদিকে তাকান। তাহলে বছরে যদি গড়ে এত টাকা খরচ হয় তাহলে এক মাসে কত? এক মাসে খরচ, কারণ আমার তো মাসিক আয় বের করতে হবে, এই জন্য মাসিক খরচ বের করতেছি। তাহলে এই 23,200 আমার 12 দিয়ে ভাগ করলে মাসিক খরচটা বেরোবে। তাহলে এটা 12 অক্কে 12, এদিকে তাকান, 12 অক্কে 12, তাহলে থাকছে কত? এ তো কাটতেও সমস্যা হচ্ছে। আচ্ছা, থাকতেছে 11, 11-র পরে 2 মানে হচ্ছে 112, 112, 9 12-তে 108, 9 12-তে 108, 108 থাকলো 4, 4-এর পরে 0 মানে 40, 3 12-তে 36 থাকলো 4। আচ্ছা, এটা থাক, এটা থাক। এটা হচ্ছে বছরে মোট খরচ। আচ্ছা ঠিক আছে, এখন তার বার্ষিক সঞ্চয় কত? বার্ষিক সঞ্চয় 5,600 টাকা। তাহলে বছরের সঞ্চয়, আমি আগে এক বছরের আয়টা বের করে ফেলি। বছরের সঞ্চয় হলো 5,600। তাহলে এখানে যোগ করেন। তাহলে এটা হলো বছরে মোট খরচ, এটা হলো বছরের সঞ্চয়। এই দুটা যোগ করলে আমি পাবো হচ্ছে বছরে ইনকাম, বছরে মোট আয়। তাহলে এই শূন্যর সাথে শূন্য, এই 0 0, 6 আর 2 8, 5 আর 3 8 আর 2 28,800 টাকা। তার মানে বছরে মোট আয় হচ্ছে 28,800 টাকা। ব্যাস, এই যে বছরে মোট আয়, এটা এই বছরে মোট আয়কে এক বছরে যেহেতু 12 মাস, তাই 12 দিয়ে ভাগ করলে মাসিক গড় আয় বেরোবে। তাহলে অতএব মাসিক গড় আয় ইজ ইকুয়াল টু 28,800 নিচে কত? 12। সরাসরি যদি 12 দিয়ে, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 থাকলো 4, 4-এর পরে 48, 4 12-তে 48 আর 2টা শূন্য 2400 টাকা। তার মানে 2400 টাকা। ক্লিয়ার বিষয়টা? 2400 টাকা। জি হ্যাঁ হ্যাঁ, না 5600 যোগ না করেও করা যেত। আমি চাচ্ছিলাম কি জানেন, আমি বলি, আমি চাচ্ছিলাম কি, এটা কি বাৎসরিক মোট খরচ না? এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এক মাসে খরচ বেরোবে। আর এই যে বাৎসরিক মোট সঞ্চয়, এটাকে যদি 12 দিয়ে ভাগ করি এক মাসের সঞ্চয় বেরোবে। ওই এক মাসের খরচ আর এক মাসের সঞ্চয় যোগ করলেও এক মাসের মানে ইনকাম আসবে। ওইভাবে আসতো, কিন্তু ওইবার দুইবার ভাগ করা লাগতো, ওটা করি নাই। মানে সোজা কথা, আমরা তার মোট খরচ বের করব, মোট সঞ্চয় দেওয়া আছে, এই দুইটা মোট খরচ আর মোট সঞ্চয় যোগ করলে এটা হলো মোট ইনকাম। আর ওই মোট ইনকাম হচ্ছে বছরের ইনকাম বের করে সেটাকে আমরা কি করব? বছরে যেহেতু 12 মাস, 12 দিয়ে ভাগ করলে মাসিক ইনকাম বেরোবে। আমি অঙ্কটা একটু ফ্রেশ করে দিচ্ছি একবার, যেহেতু আমাদের ওই ক্যালকুলেশনে যায় একবার ঝামেলা হইলো। বুঝলাম না, এই ক্যালকুলেশন তো ঝামেলা হওয়ার কথা না। দেখেন, তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, এদিকে তাকান। প্রথম 4 মাসে 1800 টাকা করে খরচ করছে। তাহলে প্রথম 4 মাসে খরচ হলো 1800 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 7200। এটা হলো প্রথম 4 মাসে খরচ। পরবর্তী 8 মাসে খরচ হচ্ছে প্রতি মাসে 2000। তাইলে 8 দিয়ে 2000 কে গুণ করলে 8 দুগুণে 16,000। তাহলে এটা হলো বছরে মোট খরচ, বছরে মোট খরচ। তাহলে 0 0 2 6 7 13 3 1 1 আর 1 2, 23,200 টাকা। এটা হলো বছরে মোট খরচ। আর বছরে মোট সঞ্চয় দেওয়াই আছে, এই যে বছরে মোট সঞ্চয় 5,600। তাহলে এটার সাথে 5,600 যোগ করেন। তাহলে এই হলো মোট খরচ বছরে, আর এটা যে বছরে মোট সঞ্চয়, খরচ আর সঞ্চয় যোগ করলে হলো বছরে মোট ইনকাম, বছরে মোট আয়। কারণ আপনি মাসিক আয় বের করতে হলে তো আপনাকে আগে বের করতে হবে বছরে আয় কত। সেই বছরের আয়কে মাসে হলো, সরি বছরে 12 মাস, তাই 12 দিয়ে ভাগ।
তাহলে এখানে 0,0,8,5,3,8,2 28,800 টাকা। এটা হলো বছরের মোট খরচ। তাহলে মাসিক খরচ, এবার মাসিক খরচ কেমনে আসবে? বছরের মোট খরচ 28,800 কে বছরে যেহেতু 12 মাস, তাহলে 12 দিয়ে ভাগ। তাহলে 12 দ্বিগুণী 24 থাকলো 4, 28 থেকে 24 গেলে 4, 4 এর পরে 48, 4 12 48 আর 2টা শূন্য, 2400 টাকা। তার মানে মাসিক তার খরচ ইনকাম হচ্ছে 2400 টাকা। ক্লিয়ার? জি। নেক্সট, এক্সট্রা প্রবলেমস। এক্সট্রা প্রবলেমস মানে কি? আবার বলছি, আমাদের আগের যে শিট ছিল, মানে 45-এর যে শিট ছিল, ওই শিটে এই প্রবলেমগুলো ছিল না। এই এক্সট্রা প্রবলেমস মোটামুটি আছে আমাদের অন্তত 25-30টার মতো। এইগুলা সলভ করব, ঠিক আছে? এগুলা সলভ করতে হবে। প্রথমে এক্সট্রা 1 কি বলছে? 15 জন লোকের গড় বয়স 29 বছর, তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 বছর। তাহলে বাকি 13 জনের গড় বয়স কত? খুবই সিম্পল। দেখেন টোটাল লোক কত? টোটাল লোক হচ্ছে 15 জন। একটু তাকাবেন প্লিজ। এই 15 জন লোকের আবার দুইটা গ্রুপ। এই 15 জন লোকের গড় বয়স হচ্ছে 29। খেয়াল করেন, তাহলে 15 জনের গড় বয়স 29। তাহলে 15 জনের মোট বয়স কেমনে পাবেন? এদিকে দেখান। 15 জনের গড় বয়স যদি 29 হয়, তাহলে 15 জনের মোট বয়স কেমনে পাবেন? এই গড় 29 কে 15 জন দিয়ে গুণ করতে হবে। এখন 29 গুণ 15 কত হয়? এই যে 2 ঘরের গুণ কাজে লেগে যাচ্ছে। প্রথমে সোজাসুজি গুণ, 5 9 45 এর 5 হাতে 4। এবার আড়াআড়ি গুণ, 5 দুগুণী 10, 9 1 9, 10 আর 9 19, 19 আর 4 23 এর 3 হাতে 2, 2 1 2 আর 1 2 আর 2 4, এই যে হাতে 2 4। তাহলে 435। তার মানে 435। তার মানে এই 15 জনের বয়সের সমষ্টি এটা। 15 জনের বয়সের সমষ্টি। এগুলো বাংলা তো পরীক্ষায় হলে লেখার সুযোগ পাবেন না। নোটে কিন্তু লেখেন যে 15 জনের বয়সের সমষ্টি 29 গুণ 15। এইবার এই 15 জনের মধ্যে, তাদের মধ্যে আবার 2 জনের বয়সের গড় 55। তাহলে যে 2 জনের বয়সের গড় 55, ওদের বয়সের সমষ্টি কত? গড় হলো 55, আর ওরা কয়জন? 2 জন। তাই 2 দিয়ে গুণ করলে 55 দুগুণী 110। এই 110 হচ্ছে ওই 2 জনের বয়সের সমষ্টি। এখন বলেন, এইখানে হলো 15 জনের বয়সের সমষ্টি, এটা হলো 2 জনের বয়সের সমষ্টি। তাই 15 জনের বয়সের সমষ্টি থেকে এই 2 জনের বয়সের সমষ্টি বাদ দিলে বাকি 13 জনের বয়সের সমষ্টি বেরোবে। তাহলে বাকি 13 জনের বয়সের সমষ্টি কত? তাহলে এটাতে 5 থাকতেছে, বোঝাই যাচ্ছে। 435 থেকে 100 গেলে 335, আর 10 গেলে 325, তাহলে 325। এই 325 হলো বাকি 13 জনের বয়সের সমষ্টি। অঙ্কে চাইছে বাকি 13 জনের বয়সের গড় কত। তাহলে এই যে বাকি 13 জনের বয়সের সমষ্টিকে 13 দিয়ে ভাগ করলে তো 13 জনের বয়সের গড় পাওয়া যাবে। তাহলে অতএব বাকি 13 জনের বয়সের গড় কেমনে পাবো? ওই যে বয়সের সমষ্টি, ওই 13 জনের 325, ওই 325 কে আমার যেহেতু 13 জন, তাই 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13 দুগুণী 26, 13 দুগুণী 26, এদিকে তাকান। 13 দুগুণী 26, 32 থেকে 26 গেলে থাকে 6, 6 এর পরে 5 65, 5 13 65, তার মানে উত্তর হচ্ছে 25। তার উত্তর কত? 25। ক্লিয়ার বিষয়টা? এই যে 2 ঘরের গুণ কিন্তু ভাইয়া, এই যে 2 ডিজিটের গুণ, যেগুলা নামটা পারি না, সেগুলা আমি যেমন পারি না। যেমন 9 15 135 এর 5 হাতে 13, 15 দুগুণ 30 আর 13 43। আমি 15 না, আমি 19 পর্যন্ত নামটা পারি। এখন অনেকে তো পারে না, তার জন্য তো এইসব শর্টকাট শিখতে হবে। হ্যাঁ, এইবার এটা কি হবে বলেন? আমি পানির বিরতি নিলাম, আপনারা অঙ্কটা করে উত্তর বলেন।
25, এটার উত্তর তো 25 হবে, অন্য কিছু? আমি তো 25 বের করে রাখছিলাম। আচ্ছা আমি তারপর আমি চেক করে দিচ্ছি, কনফিউশন যাতে না থাকে। 25, উত্তর 25। আচ্ছা এটা 52 বলছেন সবাই, সবাই 52 বলছে, তাহলে আমি কি করে 52 বাইরে যাই? উত্তর 52, রাইট, উত্তর 52। দেখেন কি বলছে, কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 10 বছর, শিক্ষক সহ তাদের বয়সের গড় 12। তার মানে এই 20 জনের মধ্যে শিক্ষক নাই। যখন শিক্ষক নাই তখন বয়সের গড় হচ্ছে 10। এই 20 জনের সাথে যখন শিক্ষক এসে অ্যাড হয়েছে তখন বয়সের গড় 12 হয়ে গেছে। গড় বাড়ছে কারণ শিক্ষক সিনিয়র মানুষ। বলছে শিক্ষকের বয়স কত? তাহলে বলেন এই যে 20 জন, এই 20 জনের বয়সের সমষ্টি কেমনে বের করবো? এই 20 জনের বয়সের সমষ্টি, 20 জনের বয়সের গড় 10, তাহলে গড় হলো 10 আর স্টুডেন্ট হলো 20 জন, তাহলে গড়কে স্টুডেন্ট সংখ্যা দিয়ে গুণ করলে 200। এই 200 হলো ওই 20 জনের বয়সের সমষ্টি, লিখবেন 20 জনের বয়সের সমষ্টি। এবার হচ্ছে শিক্ষক সহ তাদের বয়সের গড় 12, তাহলে শিক্ষক তো একজন শিক্ষক আসছে, আর ওরা যে 20 জন ছিল তাহলে মোট লোক এখন হচ্ছে 21 জন, কিন্তু আর এদের বয়সের গড় 12। তাহলে এই যে শিক্ষক সহ আর ওই যে 20 জন স্টুডেন্ট মানে মোট 21 জন, এদের বয়সের সমষ্টি কত হবে? এদের বয়সের গড় হলো 12 আর এরা হলো 21 জন, তাই 21 দিয়ে গুণ। তাহলে ওই শিক্ষক সহ ছাত্রদের বয়সের সমষ্টি লিখবেন 21 দুগুণী 42 এর 2 হাতে 4, 21 আর 21 আর 4 25। এই যে দেখেন, তার মানে এই 200 এর মধ্যে আছে 20 জন ছাত্রের বয়সের সমষ্টি, আর এই 252 এর মধ্যে 20 জন ছাত্র প্লাস একজন শিক্ষকের বয়স আছে। তার মানে এই 21 জনের যে বয়সের সমষ্টি 252, এখান থেকে যদি 20 জন ছাত্রের বয়সের সমষ্টি 200 বিয়োগ করা যায় তাহলে যে বয়সটা থাকবে ওইটাই তো শিক্ষকের বয়স। তাহলে অতএব শিক্ষকের বয়স 252 থেকে 200 গেলে কত? 52। তার মানে শিক্ষকের বয়স হচ্ছে 52। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক ও এবং একজন বালকের বয়সের গড় 35। তাহলে এখানে কিন্তু 3টা গ্রুপ, খেয়াল করেন কে কে। 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক একজন বালকের বয়সের গড় 35। ওকে ফাইন। পুরুষদের বয়সের গড় 40 বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় 34। তাহলে বালকের বয়স কত? আচ্ছা ঠিক আছে, তাহলে মোট লোক কতজন? 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক, মোট 14 জন আর একজন বালক, মোট 15 জন। এই 15 জন, এই যে এখানে যে 15 জন আছে, এই 15 জনের বয়সের গড় 35। তাহলে এই মানে 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক একজন বালক, এই 15 জনের বয়সের সমষ্টি কেমনে পাবেন? গড় হলো 35 আর এখানে লোক কত? মোট 15। তাহলে গড় লোক 15 দিয়ে গুণ করলে আপনি লিখবেন, এখানে লিখতে হবে 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক ও একজন বালকের বয়সের সমষ্টি ইজ ইকুয়াল টু 35 ইন্টু 15। কেন? কারণ 6 জন স্ত্রীলোক আর 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক মোট 14 জন আর একজন বালক মোট 15 জন। এই 15 জনের বয়সের গড় 35। তাহলে গড়কে মোট সংখ্যা ওরা 15 জন, তাহলে 15 দিয়ে গুণ করলে এই 15 জনের বয়সের সমষ্টি দেখেন 5 15 75 এর 5 হাতে 7, 3 15 45 এর 7 52, 525 বছর। এবার বালকের বয়স চাইছে, তাহলে আমাকে বলেন বালকের বয়সটা যদি আপনি বের করতে চান তাহলে আপনার পুরুষ যে 6 জন ছিল এই 6 জন পুরুষের মোট বয়স, এই 8 জন স্ত্রী লোকের মোট বয়স, এটা বের করে যোগ করে এখান থেকে বিয়োগ করলে ওই বালকের বয়সটা আসবে। হ্যাঁ, এবার তাকান, পুরুষদের বয়সের গড় 40, পুরুষ হলো 6 জন, এই 6 জনের বয়সের গড় 40, তাহলে বয়সের গড় হলো 40 আর এরা হলো 6 জন, তাই 6 দিয়ে গুণ, তাহলে 240। এখানে লিখবেন 6 জন পুরুষের বয়সের সমষ্টি। তারপর এবং স্ত্রী লোকদের বয়সের গড় 34, স্ত্রী লোক আছে 8 জন, গড় হলো 34, তাহলে গড় হলো 34 আর স্ত্রী লোক 8 জন, তাহলে গড়কে স্ত্রী লোকের সংখ্যা দিয়ে গুণ করলে এখানে লিখবেন 8 জন স্ত্রী লোকের বয়সের সমষ্টি। 4 8 32 এর 2 হাতে কত? 3, 3 8 24 আর 3 27, 272 বছর। এইবার এই দুইটা যোগ করেন। আচ্ছা এখন দেখেন, এখন আমি একটা কাজ করব, সেটা হলো এই দেখেন এই 525 থেকে আমি বিয়োগ করব এই দুইজনের সমষ্টি, মানে 240 প্লাস 272। এই 525 এর মধ্যে কি আছে? স্ত্রী লোক, পুরুষ লোক আর একটা বালক আছে, আর এইটুকুর মধ্যে আছে পুরুষ আর স্ত্রী লোক। তাহলে এই স্ত্রী লোক, পুরুষ লোক আর বালক থেকে যদি স্ত্রী পুরুষ বাদ দিয়ে দেই তাহলেই তো বালকের বয়সটা চলে আসলো। বুঝছেন কি? তার মানে 525
মাইনাস এটা কত হচ্ছে 2 11 1 হাতে 1 4 1 5 512 525 থেকে 512 যদি যায় 13 বছর, তাহলে উত্তর হচ্ছে 13 বছর। কত বছর? 13 বছর। ক্লিয়ার? খুবই সিম্পল, একেবারেই সিম্পল। মানে আপনাকে শুধু বিষয়গুলো কি বুঝতে হবে। চাইছে বালকের বয়স, তাহলে সবার বয়স থেকে পুরুষ লোক আর স্ত্রী লোকের বয়সটা বাদ দিলেই তো বালক থাকতেছে। তাহলে সবার বয়সের সমষ্টি এত, আর পুরুষ লোকের বয়সের সমষ্টি 240, আর স্ত্রী লোকের বয়সের সমষ্টি 272। তাহলে পুরুষ আর স্ত্রী মিলে হলো 240 প্লাস 272। তাহলে পুরুষ আর স্ত্রী মিলে যেটা, এই সবার থেকে যদি সেটা বাদ দেয়, তাহলে বাকি থাকলে আর একজন বালক, সেই একজন বালকের বয়স চলে আসছে। নেক্সট, 20 জন বালক ও 15 জন মহিলার বালিকার গড় বয়স 15, বালকদের গড় বয়স 15.5 বছর হলে বালিকাদের গড় বয়স কত? এই অঙ্কটা করাচ্ছি কেন? কারণ এই অঙ্কটায় ফ্র্যাকশন রেজাল্ট আছে। এই যে দেখেন 15.5, এই 15.5, এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা মাসে কনভার্ট করে নিতে হবে, মাসে কনভার্ট করে নিতে হবে। অথবা মাসে কনভার্ট না করলেন সমস্যা নাই, বছরেই আনলেন, তখন ফ্র্যাকশন আসবে, আসুক, পরে আমরা ওটা মাসে কনভার্ট করে নিতে পারবো। দেখেন 20 জন, টোটাল লোক কতজন? 20 জন। এর মধ্যে আছে 15 জন বালক আর 15 জন, 15 জন বালক। বালক হলো 15 জন, বালক হলো 20 জন, বালিকা হলো 15 জন। আর এই যে বালক 20 জন আর বালিকা 15 জন, এদের সবার বয়সের গড় 15। বলছে বালকদের বয়সের গড় 15.5 হলে বালিকাদের গড় বয়স কত? নো প্রবলেম। দেখেন তাহলে প্রথমে লোক কতজন? এই 20 জন আর 15 জন, 20 প্লাস 15 35 এলো মোট লোক। আর এই মোট 35 জনের বয়সের গড় 15, তাহলে লোক হলো 35 আর গড় হলো 15। তাহলে লোক সংখ্যাকে গড় দিয়ে গুণ করলে আমি এদের সমষ্টি পেয়ে যাব। মানে সোজা কথা, বালক এবং বালিকার বয়সের সমষ্টি। এখানে লিখবেন 20 জন বালক ও 15 জন বালিকার বয়সের সমষ্টি। তাহলে এখানে কত আসতেছে? 35 ইন্টু হচ্ছে 15 ইজ ইকুয়াল টু 15 নামটা পড়েন, 5 15 75 5 হাতে 7, 3 15 45 আর 7 52, 525 বছর। তাহলে 525 বছর কি? 525 বছর হচ্ছে মানে বালক বালিকা সবার বয়সের সমষ্টি। এখন অঙ্কে আমাদের চাইছে কি? অঙ্কে আমাদের চাইছে বালিকাদের বয়সের গড়। বালিকাদের বয়সের গড় চাইছে, তাহলে এই বালক বালিকার মোট বয়স থেকে আগে বালকদের বয়সটা বাদ দিয়ে দিব। বালকদের বয়সটা বাদ দিলে আমি বালিকাদের যে বয়স পাবো, সেই বালিকাদের বয়সের সমষ্টিকে বালিকার সংখ্যা দিয়ে ভাগ করলেই তো বালিকাদের বয়সের গড় চলে আসবে। বুঝছেন? তাহলে আমাদের এখান থেকে বাদ দিতে হবে এখন বালকদের বয়সের সমষ্টি। বালক কতজন? 20 জন। আর বালকদের বয়সের গড় কত? 15.5। তাই 20 কে আমার এখন 15.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি আসবে জানেন? এখানে আসবে 20 জন বালকের বয়সের সমষ্টি। এই পয়েন্ট তুলে যান, এই পয়েন্ট তুলে দিলে নিচে 10, এই 0 0 কাটা, 155 দুগুণী হচ্ছে 310, 155 দুগুণী 310 বছর। এইবার বলেন এই 525 বছরের মধ্যে 20 জন বালক 15 জন বালিকা আছে, আর এই 310 বছরের মধ্যে 20 জন বালক আছে। তাহলে এই 525 থেকে যদি 310 বাদ দেই, তাহলে 15 জন বালিকার 15 জন বালিকার বয়সের সমষ্টি কত? 525 থেকে এটা হচ্ছে 5, এখানে হচ্ছে 1, আর এটা হচ্ছে 2, 215। এই যে 215 বছর, এই 215 বছর, এদিকে তাকাবেন প্লিজ, 215 বছর, এটা হচ্ছে বালিকাদের বয়সের সমষ্টি। এখন অঙ্কে তো বালিকাদের বয়সের সমষ্টি চাইনি, অঙ্কে চাইছে বালিকাদের বয়সের গড়। তাহলে বালিকাদের বয়সের গড় কেমনে পাবেন? গড় মানে কি? সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা। তাহলে বালিকাদের বয়সের গড় চাইছে, তার মানে উপরে যাবে বালিকাদের বয়সের সমষ্টি, নিচে হলো বালিকা কতজন। তাহলে বালিকাদের বয়সের সমষ্টি 215, আর বালিকা কতজন? বালিকা হচ্ছে 15 জন, তাই 15 দিয়ে ভাগ। এবার কাটাকাটি যায়, 5 দিয়ে কাটেন, 3 5 15, 4 5 20, 20 এর পরে 1, তারপরে 5 15, 3 5 15, তার মানে 43/3, 43/3 বছর। এটা কিন্তু বছর, 43/3 বছর। বাট অপশনে কিন্তু ভাইয়া বোঝাই যাচ্ছে 3 দিয়ে 43 যায় না। তার মানে আমাকে এখন এটা অবশ্যই কি করতে হবে? এটা এখন আমাকে কনভার্ট করতে হবে। এদিকে তাকান, এদিকে এইখানেই অনেকে কট খেয়ে যাবে। 43 কে 3 দিয়ে ভাগ করেন, 3 14 তে 42, নিচে থাকলো 1, তার মানে 14 হলো পূর্ণ সংখ্যা, উপরে যাবে 1 আর নিচে হলো 3। 14 পূর্ণ 1/3 বছর, এটাই উত্তর। 14 পূর্ণ 1/3 বছর। এদিকে তাকান, এদিকে তাকান, 14 পূর্ণ 1/3 বছর, তার মানে 14 বছর সামথিং।
তাহলে 14 বছর সামথিং এখানেও আছে, 14 বছর সামথিং এখানেও, 14 বছর সামথিং এখানেও। এখানে এসে অনেকে কট খেয়ে যাবে। তার মানে 14 পূর্ণ 1/3 বছর, সবাই তাকান, এই পর্যন্ত তো বের করতেই পারবেন। তার মানে 14 বছর থাকবে, তাহলে 14 বছর আর এইটুককে আমার মাসে কনভার্ট করতে হবে। হ্যাঁ, কারণ এটা ফ্র্যাকশন। এদিকে তাকান প্লিজ। এই 1/3 বছর, 14 বছর এবং 1/3 বছর, এক বছরে কয় মাস? 12 মাস। তাহলে বছরকে মাসে কনভার্ট করতে হলে 12 দিয়ে গুণ করতে হয়, 12 দিয়ে গুণ করতে হয়। তাই 14 বছর আলাদা করে দিলাম, আর এই 1/3 বছর, এটুকু কিন্তু বছর, এইটুককে আমার মাসে কনভার্ট করতে হবে, কারণ এটা ফ্র্যাকশন চলে আসছে। তাই এই 1/3 কে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ এক বছরে 12 মাস। তাইলে 4 মাস। ইয়েস, 14 বছর 4 মাস। 14 বছর 4 মাস। ক্লিয়ার বিষয়টা? 14 বছর 4 মাস। .5 সেকেন্ড, কিন্তু সেটা নাকি 4 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ, 4.5 সেকেন্ড না, 4.5 মিনিট, সেটা হলো 4.30 সেকেন্ড। সীমান্ত, আপনি যেটা বলছেন আজকে বুঝাই দিচ্ছি। আপনারা কি এটা বুঝছেন? এটা কি বুঝছেন? 14.4 বছর, 14.4 বছর আর 14 বছর 4 মাস এক না, না না, নেভার 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 নেভার। 14.4 বছর আর 14 বছর 4 মাস সেম নয়, সেম নয়। এটা হলো টাকার ক্ষেত্রে 100 টাকায়, 100 পয়সায় 1 টাকা, এই জন্য এখানে মিলে যায়। বাট 100 মাসে তো 1 বছর না ভাইয়া। নেভার নেভার। দেখেন, 14.4 বছর, বোঝেন আগে। 14.4 বছর মানে 14 বছর 4 মাস না, মানে হলো ভাইয়া, এদিকে তাকান, এদিকে তাকান। 14.4 বছর মানে হলো পূর্ণ বছর 14টা, 14 বছর প্লাস 0.4 বছর। এদিকে বলছেন 0.4 বছর। এই 0.4 বছরকে যদি আপনি মাসে কনভার্ট করেন, এই 0.4 কে আপনার 12 দিয়ে গুণ করতে হবে। 4 12 48, মানে 4.8 মান্থ। মানে এখানে আবার 4 মাসের 4 মাস আবার কিছুদিন চলে আসছে। এই জায়গাটা বোঝেন। 4.4 বছর মানে 14 বছর 4 মাস না, না। তাহলে কি? তাহলে তো এই দেখেন, এদিকে তাকান, তাহলে 14.5 বছর, 14.5 বছর মানে হলো 14 বছর 6 মাস। 0.5 মানে 5 মাস না। কিভাবে 14 বছর 6 মাস? দেখেন, এই দশমিকের আগের অংশ হলো বছর বোঝায়, এইটাও বছর বোঝায়, এটা ফ্র্যাকশন বছর। তার মানে এটা হলো 14 বছর প্লাস 0.5 বছর। এখন এটা তো 14 বছর আছে, এই ফ্র্যাকশন বছরকে মাসে কনভার্ট করার জন্য এই ফ্র্যাকশন অংশকে 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হলো 14 বছর, তাহলে 0.5 কে 12 দিয়ে গুণ করলে, এই পয়েন্ট তুলে দিলে নিচে 10, 5 দুগুণী 10। হ্যাঁ, এই বছর থেকে 12 দিয়ে গুণ করাতে এইটুকু হয়ে গেছে মাস, তার মানে 6 মাস। 6 মাস, বুঝছেন? 14 বছর, 14.5 বছর মানে 14 বছর 6 মাস। এই 0.5 কে 12 দিয়ে গুণ করে ওইটাকে, ওইটুককে মাসে কনভার্ট করতে হবে। এখনো কি বোঝেন নাই? এখনো কি বোঝেন নাই? না বুঝলে বলেন প্লিজ। এখন দেখেন, এখন যদি বলে 4 পয়েন্ট, কেমন লাগে, এখন যদি বলে 4.5 মিনিট, এটা সেকেন্ড না, 4.5 মিনিট মানে এটা দ্বারা কি বোঝায়? 4.5 মিনিট এর মানে কি 4 মিনিট 5 সেকেন্ড না। 4.5 মিনিট মানে এই 4 হলো পূর্ণ মিনিট, তার মানে 4 মিনিট প্লাস এটা হলো 0.5 মিনিট, এইটা মিলে হলো 4.5 মিনিট। তো 4 মিনিট তো পূর্ণ অংশ, এটাকে আর সেকেন্ডে কনভার্ট করার দরকার নাই। বাট এটা যেহেতু ভগ্নাংশ মিনিট, তাই এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর সেকেন্ডে কনভার্ট করতে হলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই 0.5 কে তখন 60 দিয়ে গুণ করতে হয়। 60 দিয়ে গুণ করতে হয়, পয়েন্ট তুলে দিলে নিচে 10, এই 0 0 ক্যান্সেল, 5 6 30, তার মানে 30 সেকেন্ড। বুঝতে পারছেন কি বিষয়টা? 0.5 হাফ মিনিট, এটা তার মধ্যে হাফ মিনিট, হাফ মিনিট মানে 30 সেকেন্ড। এখন যদি এরকম আসে 4.3 সেকেন্ড বা 4.2 মিনিট, তার মানে এটা 4 মিনিট 2 সেকেন্ড না, এগুলো 4 মিনিট প্লাস 0.2 মিনিট,
এই 0.2 মিনিটকে যদি আপনি সেকেন্ডে কনভার্ট করেন, এই 0.2 কে আপনার 60 দিয়ে গুণ করতে হবে। এটা পয়েন্ট তুলে দিলে নিচে 10, এটা ক্যান্সেল, 6 দুগুণী 12 সেকেন্ড। তার মানে হলো 4.2 মিনিট মানে 4 মিনিট 12 সেকেন্ড। 4 মিনিট 12 সেকেন্ড। হ্যাঁ, 4.2 মিনিট মানে 4 মিনিট 12 সেকেন্ড। কথা কি বুঝছেন? তবে টাইমের ক্ষেত্রে এই ফ্র্যাকশন যে অংশটা দশমিকের পরে, ওইটাকে 60 দিয়ে গুণ করতে হয়। কেন? 1 মিনিটে 60 সেকেন্ড। আর বছরের ক্ষেত্রে এই ফ্র্যাকশন অংশটাকে 12 দিয়ে গুণ করতে হয়। কেন? কারণ 1 বছরে 12 মাস। তখন ওই ফ্র্যাকশন অংশটা মাসে কনভার্ট হয়। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন। এগুলো ছোট ছোট বেসিক, এগুলো কিন্তু আসলেই অনেকের সমস্যা। অনেকে বোঝে না যে 4.2 মিনিট এর মানে 4 মিনিট 12 সেকেন্ড কিভাবে। আচ্ছা, এবার কত হবে বলেন, এটা কত হবে? পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর। 2 বছর পর 2 পুত্রের গড় 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? এটা করেন আপনারা। আমি আবার পানির বিরতি দিলাম, আমার তো অবস্থা খারাপ। পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর। আচ্ছা, 2 বছর পর, তার মানে কিন্তু এটা হচ্ছে ভবিষ্যতে। 2 বছর পর পুত্রের গড় বয়স 12 বছর। এখানে বানান ভুল আছে, পুত্রের বানান ভুল আছে, ঠিক করে নিন। গড় বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত নির্ণয় করতে বলছে। পিতার বর্তমান বয়স, যেহেতু ভবিষ্যতের সাথে রিলেটেড, আমরা সংখ্যা রেখা আঁকাই ফেললাম। এটা বর্তমান 2 বছর পর, তার মানে বর্তমান অবস্থা থেকে 2 বছর পর, এটা হলো 2 বছর। ওকে, ফাইন। 2 বছর পর, আচ্ছা, পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 20। তাহলে পিতা ও 2 পুত্র মোট লোক, কিন্তু পিতা এবং 2 পুত্র মোট 3 জন। তাহলে এদের বয়সের গড় যদি 20 হয়, তাহলে গড় হচ্ছে 20 আর মোট হলো 3 জন, সমষ্টি হলো 60 বছর। বুঝছেন? এই যে সমষ্টি 60 বছর, এটা কার কার? পিতা এবং 2 পুত্র মোট 3 জনের সমষ্টি 60 বছর। এবার বলছে 2 বছর পর, তার মানে এখান থেকে 2 বছর পরে চলে যাব। 2 বছর পর 2 পুত্রের বয়সের গড় হবে 12। তার মানে এই অবস্থানে 2 পুত্রের বয়সের গড় 12, তাহলে গড় হলো 12 আর পুত্র হলো 2 জন, তাহলে 2 দিয়ে গুণ। তার মানে 2 পুত্রের বয়সের সমষ্টি 24 বছর। কোথায়? বর্তমানে না, এই অবস্থান থেকে 2 বছর পরে তাদের বয়সের সমষ্টি 24। কারণ এই গড় 12 বছর যে গড় 2 পুত্রের, এটা তো বর্তমানের গড় না, এটা তো 2 বছর পরের গড়। তাহলে 2 বছর পরের গড়কে, গড় থেকে যে সমষ্টি পাইছে, এটা হলো 2 বছর পরের সমষ্টি। এবার তাকান, এখান থেকে আমরা এখন বর্তমানে চলে আসব। কেন? কারণ পিতা তো ভবিষ্যতে নাই, পিতা তো বর্তমান, পিতার বয়স তো বর্তমানে দেওয়া, তাই আমাকে এখান থেকে বর্তমানে আসতে হবে, কিছু করার নাই। তাহলে এখান থেকে বর্তমানে, মানে এখান থেকে যদি এদিকে 2 বছর ব্যাকে আসি, তাহলে এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে কত? এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 4 বছর। কেন? কারণ এই 24-এর মধ্যে যে 2 জনের বয়সের সমষ্টি, কারণ 2 পুত্র যে। তাহলে প্রত্যেক, এখান থেকে যখন এখানে আসবো, প্রত্যেকের বয়সের সাথে 2 বিয়োগ হবে, তাহলে 2 জনের জন্য এখান থেকে 4 বিয়োগ হবে সমষ্টি থেকে। তার মানে এখানে এটা হচ্ছে ফাদার প্লাস 2 সান, এখানে লিখবেন ফাদার প্লাস 2 সান ইকুয়াল টু এত। এটা হচ্ছে 2 সান, 2 সান ইকুয়াল টু ভবিষ্যতে। তাহলে এখানে 2 সান কত হবে? 2 সান হবে, এই 24 থেকে বিয়োগ যাবে 2 বছর। এরকম কয়জনের 2 বছর? 2 জনের 2 বছর মানে 4। তাহলে 24 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 20। 20, তার মানে 2 সান, 2 পুত্রের বয়স হলো বর্তমানে সমষ্টি 20। তাহলে পিতা এবং 2 পুত্র মিলে ছিল হলো 60 বর্তমানে, আর বর্তমানে 2 পুত্রের বয়স হলো 20 সমষ্টি। তাহলে এই পিতা এবং 2 পুত্রের সমষ্টি থেকে 2 পুত্রের সমষ্টিটা বাদ দিলে পিতা বেরোবে। তাহলে পিতা ইকুয়াল টু ওই 60 থেকে 20 বাদ দেন, 40। তার মানে পিতার বয়স হচ্ছে 40 বছর। ক্লিয়ার? 40 বছর, খুবই সিম্পল। আমি আবার বলছি, ভবিষ্যতের ইনফরমেশন দেওয়া থাকলে আপনি ভবিষ্যৎ থেকেই শুরু করেন, বর্তমানে দেওয়া থাকলে বর্তমান থেকে শুরু করেন। এইবার পিতার বয়স বের করতে বলছে, কিন্তু পিতার বয়সটা কোথায় চাইছে? বর্তমানে, তাই আমাকে ওখান থেকে বর্তমানে ফিরে আসতে হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সটে কি বলছে দেখেন। পিতা ও 2 পুত্রের বয়সের গড় 20,
2 বছর পূর্বে, আগে এখন হচ্ছে 2 বছর পূর্বে, আগের অঙ্কটা ছিল 2 বছর পরে, এবার 2 বছর পূর্বে করেন তো এটা কত হবে? পিতা ও 2 পুত্রের বয়সের গড় বয়স 20 বছর, 2 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর, পিতার বর্তমান বয়স কত? কত এটা? হাবিবা আক্তার বলেছেন 32, সীমান্ত বলেছেন 32, অন্যদের কি অবস্থা? আজিজুর রহমান ভাইয়া 32 বলছেন। এত মানুষ 32 বলছে, আমি কি করে না বলে থাকি? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে 32 উত্তর। হ্যাঁ 32। দেখেন তাহলে পিতা ও 2 পুত্রের বর্তমান, এই যে বয়সের গড়, এই বয়সের গড় কোথাকার কিছু বলা নাই, মানে 32, সরি মানে বর্তমানে 2 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল 12। তাহলে এখানে যেহেতু অতীতের ইনফরমেশন সম্পর্কিত, সুতরাং আমরা সংখ্যা রেখা দিয়ে করব। প্রথমে বর্তমানের ইনফরমেশন, পিতা ও 2 পুত্র মানে মোট 3 জন, বয়সের গড় 20, তাহলে ফাদার প্লাস 3 সান, বয়সের ফাদার প্লাস 2 সান, ফাদার প্লাস 2 সান, বয়সের গড় 20 আর লোক হলো 3 জন, এদের সমষ্টি 60 বছর। ওকে ফাইন। এবার 2 বছর পূর্বে মানে বর্তমান থেকে 2 বছর পূর্বে, বর্তমান থেকে 2 বছর পূর্বে মানে এখানে 2 পুত্রের বয়সের গড় ছিল 12, তার মানে এখানে 2 সানের বয়সের গড় 12 আর এরা লোক হলো 2 জন, 12 দুগুণী 24 বছর। তার মানে 2 বছর পূর্বে তাদের বয়সের গড় ছিল, মানে 2 পুত্রের বয়সের গড় সমষ্টি ছিল 24। এখান থেকে এখন আমরা বর্তমানে যাব, কেন? কারণ যেহেতু পিতার বর্তমান বয়স চাইছে, তাহলে পিতার বর্তমান বয়স বের করতে হলে তো আমাকে এই বর্তমানে আসতে হবে, কারণ পিতার ইনফরমেশন বর্তমানে দেওয়া, বুঝছেন? তাই আমরা এখান থেকে বর্তমানে চলে যাব। তাহলে এখান থেকে বর্তমানে যেতে হলে, যেহেতু এটা 2 বছর আগের ঘটনা, তাহলে এখান থেকে ওখানে যাওয়া মানে 2 বছর যোগ করতে হবে প্রত্যেকের সাথে। তাহলে এই 24-এর মধ্যে তো 2 জন সান আছে, 2 পুত্র আছে, তাই প্রত্যেকের সাথে 2 যোগ করতে হবে। তাহলে প্রত্যেকের সাথে 2 যোগ করলে আমাকে 2 জনের জন্য 4 যোগ করতে হবে এখানে, তাই এখানে 2 সান হবে এই 24, আর তার সাথে যোগ হবে হলো 2 বছর করে 2 জনের, মোট 4 বছর। তাহলে 24 প্লাস 4 ইজ ইকুয়াল টু 28। এই 28 বছর হচ্ছে 2 সানের বর্তমান বয়সের সমষ্টি। তাহলে এই যে পিতা এবং 2 সানের বয়সের সমষ্টি 60, সেখান থেকে যদি 2 সানের বয়সটা বাদ দিয়ে দেন, তাহলেই তো পিতার বয়সটা চলে আসবে। তো পিতার বয়স হচ্ছে 60 মাইনাস 28, তাহলে ফাদার ইজ ইকুয়াল টু 60 মাইনাস 28, 32। তাহলে পিতার বয়স হচ্ছে 32 বছর। ক্লিয়ার? জি, ওকে নেক্সট। আচ্ছা, কি বলছে? 5 জন বালকের বয়সের গড় 10 বছর। 5 জন বালকের বয়সের গড় কত? 10 বছর। ওই দলে আরো 2 জন বালক যোগ দিলে তাদের সকলের বয়সের গড় 12 বছর, গড় হয় 12 বছর। যোগদানকারী বালক দুটি যদি সমবয়সী হয়, দেখছেন একটা ট্রিক্স খাটাইছি জায়গা, যোগদানকারী বালক দুটি যদি সমবয়সী হয়, তাহলে তাদের প্রত্যেকের বয়স কত? প্রত্যেকের বয়স কত? ওকে ফাইন। তাহলে আমাকে বলেন মোট বালক কয়জন? 5 জন, তাদের বয়সের গড় কত? 10। তাহলে আমরা লিখবো প্রথমে 5 জন বালককে, লোক হলো 5 জন আর তাদের বয়সের গড় হচ্ছে 10, তাহলে 5 কে 10 দিয়ে গুণ করলে 50। এটা কি? এটা হলো 5 জন বালকের বয়সের সমষ্টি। লিখবেন 5 জন বালকের বয়সের সমষ্টি। পরীক্ষার হলে তো লেখার সময় নাই, সরাসরি এখানে এরকম। তো আপনি এরকম লিখতে পারেন যে 5 বয় ইজ ইকুয়াল টু 5 বয় ইজ ইকুয়াল টু, ব্যাস 5 বয় মানে 5 জন বালকের সমষ্টি। ওকে, এইবার ওই দলে আরো 2 জন বালক যোগ দিলে, তাহলে আগের 5 জন আর যোগ দিয়েছে 2 জন, তাহলে কয়জন? 7 জন। আর এই 7 জনের বয়সের গড় কত? 12। তাহলে 12 দিয়ে 7 কে গুণ করলে 7 12 84। এই 84 কি? এই 84 হচ্ছে ওই 7 জন বালকের বয়সের সমষ্টি। এইবার তাকান, এর মধ্যে আছে 7 জন বালকের সমষ্টি ওই 5 জন সহ, আর এখানে আছে আগের 5 জনের সমষ্টি। তাহলে এই 7 জনের সমষ্টি থেকে 5 জনের সমষ্টি বাদ দিলে যে 2টা বালক যোগ দিছিল তাদের বয়সের সমষ্টি বেরোবে না? ইয়েস। তাহলে নতুন 2 বালকের সমষ্টি, নতুন 2 বালকের বয়সের সমষ্টি এরকম লিখবেন, ইজ ইকুয়াল টু 84 থেকে 50 বিয়োগ হলো 34। তাহলে নতুন যে 2 জন বালক যোগ করছে, জয়েন করছে, তাদের বয়সের যোগফল 34, এবং একটা দিয়ে দিছে যে এরা 2 জন সমবয়সী। এরা 2 জন কেমন বয়সী?
সমবয়সী, তাহলে প্রত্যেকের বয়স কত? তাহলে সমবয়সী মানে 34কে এখন 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ সমবয়সী। 34কে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকের বয়স হচ্ছে 17 বছর। ক্লিয়ার বিষয়টা? প্রত্যেকের বয়স কত? 17 বছর। ওকে, আচ্ছা, তাহলে আমাদের উত্তর হচ্ছে এই অঙ্কে 17 বছর। আচ্ছা, এই অঙ্কে যদি এরকম বলতো না, এই অঙ্কটা যদি এরকম হতো, দেখেন তো, যে যোগদানকারী বালক দুটির বয়স সমবয়সী হয়, এটা না বলে যদি বলতো যোগদানকারী বালক দুটির বয়সের অনুপাত যদি 2:3 হয়, সাপোজ এরকম। আমি এটা আসেনি, কিন্তু যোগদানকারী বালক দুটির বয়সের অনুপাত যদি 2:3 হয়, তাহলে তাদের প্রত্যেকের বয়স কত? বা প্রত্যেকের বয়স না বলে বললো যে বালকটা ছোট তার বয়স কত। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে, যে কাজটা করতে হবে সেটা হলো ওই নতুন দুইজন বালকের বয়সের সমষ্টি বের করতে হবে, তারপরে লিখতে হবে অতএব ছোট বালকের বয়স, তার মানে 2 অনুপাত যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলো যোগফল 3, 2, 5, আর এদের মোট সমষ্টি হচ্ছে 34, এখান থেকে বের করতে হবে। এইভাবে আসেনি কখনো, আমি বললাম। ওকে, আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স হচ্ছে 24। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? এরকম একটা অঙ্ক আমরা গতদিন করছিলাম, যে কোনো একজনের বয়স যদি সর্বোচ্চ হতে হয়, তাহলে বাকি ওইজন বাদে বাকি সবার বয়স সর্বনিম্ন ধরতে হবে, মিনিমাম যেটা ধরা যায়। তাহলে এখানে একটা বিতর্ক দলের 3 সদস্য, তাহলে 3 সদস্যের বিতর্ক দল, তাদের বয়সের গড় 24। তাহলে ওই 3 সদস্যের বিতর্ক দলের বয়সের সমষ্টি হলো, গড় হলো 24 আর লোক হলো 3 জন, 3 24-এ 72 বছর হলো বয়সের সমষ্টি। ওই বিতর্ক দলে যে সদস্য 3 জন আছে, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 3 24-এ 72 বছর। যদি কোনো সদস্যের বয়সের গড় 21-এর নিচে না হয়, তাহলে তার মানে 21-এর নিচে ধরা যাবে না। তাহলে একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? তাহলে যার বয়সটা সর্বোচ্চ ধরবেন, ও বাদে বাকি 2 জনের বয়স, 3 জন না লোক, 3 জন, এই 3 জনের মধ্যে যার বয়সটা সর্বোচ্চ ধরবেন, তা বাদে বাকি 2 জনের বয়স সর্বনিম্ন ধরতে হবে। কিন্তু কোন সদস্যের বয়স যে 21-এর নিচে নেওয়া যাবে না, তার মানে আমরা ওই বাকি 2 জন সদস্যের বয়স 21-ই ধরে নিব। তাহলে আমরা বলবো যে মানে সর্বোচ্চ বয়সধারী বাদে যে বাকি 2 জন আছে, তাদের বয়সের সমষ্টি গড় হলো 21, এই যে তাদের প্রত্যেকের বয়স 21, আর 2 জন 21, 2 কত 42। তাহলে এই যে 3 জনের বয়সের সমষ্টি থেকে এই 21 বছর বয়সী যে 2 জন, তাদের বয়সের সমষ্টি 42 বাদ দিলে আসতেছে 30। এই 30 হলো বাকি একজনের সর্বোচ্চ বয়স, এর চেয়ে বেশি রাখা যাবে না। কথা কি বুঝছেন? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে কত? 30 বছর। তাহলে এই টাইপের কোশ্চেন যদি কখনো আসে, হ্যাঁ, মানে যে হচ্ছে সর্বোচ্চ বয়সধারীর বয়স যদি বের করতে বলে বা ওজন যদি বের করতে বলে, তাহলে ওই লোক বাদে বাকিগুলার সবার বয়স, ওই যে মিনিমাম যেটা দেওয়া থাকবে ওইটা ধরতে হবে সবার, তারপরে মোট থেকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই রাখতে চাচ্ছি, এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা এই গড়ের যত এক্সট্রা অঙ্ক আছে, পিতা পুত্রের কয়েকটা অঙ্ক আমাকে একজন দিছে যে ভাই এই অঙ্কগুলো পারছি না, তো আমি দেখলাম যে হ্যাঁ এই অঙ্কগুলো অনেকেই প্রবলেম ফেস করতে পারে, বিগত সালের প্রশ্নে আসা, এগুলো সলভ করে দিব আগামী ক্লাসে, মানে আগামীকালকে। তাহলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজড হয়ে যাবে। তারপর আমরা শুরু করব হচ্ছে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত শতকরা লাভ ক্ষতি সুদ কষা, যেখান থেকে পাটিগণিতের সকল চাকরির পরীক্ষায় এই 3 চ্যাপ্টার থেকে প্রশ্ন হবেই। এই 3 চ্যাপ্টারের উপর আমাদের একটু সময় যাবে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।